এই ওসি, গলা নামিয়ে কথা বল, না হয় কণ্ঠনালীটা সোজা লক করে ফেলবো। তুই বাপ চিনতে এখনো ভুল করেছিস। বলেছিলাম না, একক দশকে সব হিসাব করব। সময়টা এসে গেছে। ওসি তো সেই লেভেলের খেপে গেছে। এই বিয়াদবের বাচ্চা, আমার সাথে বিয়ে দেবি? বলে সে আকাশের কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। এই ওসি, খুব বড় ভুল করেছিস। পুরনো হালখাতার হিসেব এখনো বাকি, তার উপরে নতুন করে আবার হিসেবের খাতা ভারী করেছিস। এই কনস্টেবল, এদিকে আয়। এই বেটাকে নিয়ে লকআপে ঢুকা। ইচ্ছা মতন ধোলাই কর, মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর, যেন বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে। আরু মনে মনে ভাবছে আজ ওসির শেষ দিন। কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নাই। কনস্টেবল আকাশকে নিয়ে গিয়ে লকআপে ঢোকায়। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয়, আর বাকি 2-3 জন কনস্টেবল হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আকাশকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে। ওসি রোলারটা দিয়ে যেই না আকাশকে মারতে যাবে, তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে। কনস্টেবল একজন দৌড়ে এসে বলে, স্যার রানা মাস্তান থানায় এসেছে, তার সাথে কয়েক শতাধিক ছেলে পেলে। ওসির তো কলিজা কাঁপা শুরু করে। রানা ভাই থানায় কেন? আল্লাহ জানে আজ কপালে কি লেখা আছে। ওসি রানাকে জমের মতো ভয় পায়। শুধু ওসি না, শহরে যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায়। ওসি লকআপ থেকে বের হয়ে যায়, রানার কাছে যায়। ভাই, আপনি হঠাৎ এখানে? আর ভাই, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে ফোন করে বলে দিতেন, আমি চলে যেতাম। ওসি এক কনস্টেবলকে বলে, এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা, বাইরের জন্য চা নিয়ে আয়। ওসির তো ভয়ে বুক ধুকপুক করছে। বাকি থানার যারা আছে কারোর কলিজায় পানি নাই, কারণ রানা মাস্তান থানায় এসেছে। ওর নাম শুনে নাই এই শহরে এমন একটা মানুষও নাই। ওর নাম নিয়ে ভয় দেখিয়ে বাচ্চাদেরকে মা বাচ্চা কি ঘুম পাড়ায়। আইওসি, তোর খেল খতম। তোর নাকি খুব পাওয়ার বেড়েছে। ওসি রানার পায়ে পড়ে যায়। ভাই, আপনার পায়ে পড়ি, আমার কি ভুল হয়েছে আমি শুধরে নিচ্ছি। ভাই, বিশ্বাস করেন, আমি কোনো ভুল করিনি। আকাশ তো লকআপের ভেতর থেকে পৈশাচিক হাসি হাসছে, আরও সেই হাসি পাচ্ছে। আইওসি, তুই কোনো ভুল করিসনি। যেটা করেছিস মহাভুল, যেই ভুলের কোনো ক্ষমা নেই। আর তুই আমার পা ধরেছিস কোন সাহসে? তোকে তো আমি আমার জুতার তলায় পিষে মারবো। ভাই, আপনার পায়ের জুতাটা দিয়ে আমাকে ইচ্ছা মতন মারেন, আমি আপনার পোষা কুকুর, কিন্তু ভাই জানে মারিয়েন না। আমার যা ভুল হয়েছে আমি তা শুধরে নিব। প্লিজ ভাই, একটা সুযোগ দেন। তোকে আমি কেন? পৃথিবীর কারো সাধ্য নেই তার হাত থেকে বাঁচানোর। এ যদি তোকে প্রাণ ভিক্ষা দেয়, তাহলেই তোর দেহতে প্রাণ থাকবে। এমন সবাই কনস্টেবল চা নিয়ে আসে। ভাই, আপনার চা চা চা। কনস্টেবলের হাত অনবরত কাঁপতেছে, মনে হয় এক্ষুনি জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করবে। আইওসি, তুই লকআপে কাকে আটক করেছিস? ভাই, সে থানায় এসে বড় গলায় কথা বলছিল, তাই আটক করেছি। ভাই, সে মনে হয় আপনার লোক। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। রানা ওসির বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। ওসি সোজা লাথি খেয়ে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ে। এই কুত্তার বাচ্চা, সে আমার লোক নয়, বরং আমি তার পোষা কুত্তা। ওসির চোখ বড় বড় হয়ে যায়। রানা মাস্তান কি বলছে এসব উল্টাপাল্টা? শি ইজ বিল্লা ভাই, যাকে এক নামে পুরো শহর চিনত। বিল্লাহ দ্য কিং। আমি রানা, তার কাছে কাঠপুতলি। আমার মতো অনেক রানা তার আশেপাশে ঘুরঘুর করে। তুই তাকে লকআপে আটক করেছিস, তাহলে ধরে নে তোর সমাধিটা এই থানাই হবে আজকে। ওসির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করে। ওসির কলিজায় যেন শুকিয়ে গেছে। সে কি করছে তার কোনো আইডিয়া নেই। বিল্লাকে লকআপে না, শুধু তাকে সারা রাত মেরেছেও। থানার মধ্যে যত পুলিশ মজুদ ছিল কারোর কলিজায় সাথে নাই। আজ ওসির পাত্তা কেটে গেছে। ওসি দৌড়ে লকআপে ঢুকে পড়ে আর আকাশের পায়ে গিয়ে জাপটে ধরে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ওসি নিজের হাত দিয়ে নিজের মুখে সজোরে আঘাত করতে থাকে। ও ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না।
আপনি কে, আর আমি আমার পাওয়ারেরও অপব্যবহার করেছি, আর এমন কখনো করব না বলে আকাশের পায়ে ঝাপটে ধরে কান্না করতে থাকে। এই ওসি পা ছেড়ে উপরে ওঠ। দেখছিস পাওয়ার? হ্যাঁ, এটাই পাওয়ার। 10 জন কনস্টেবল সাথে নিয়ে গিয়ে মানুষকে তুলে এনে লকআপে ঢুকিয়ে মারধর করা এটা পাওয়ার না। পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামাগুড়ি দিয়ে মাফ যা। কি বলেছিলাম তোর হালখাতা ভারী হচ্ছে, কিন্তু শুনলি না সেই এসে আমার পায়ে ধরে হামাগুড়ি দিয়ে কান্না করছিস? যা, জীবনটা ভিক্ষা দিলাম, কারণ এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি। না হয় তোর দেহটা এত সময় ফ্লোরে পড়ে থাকতো। এরপর আর এমন পাওয়ারের অপব্যবহার করিস না। ভাই আমার জীবন থাকতে আর কোনোদিন এমন ধারা করব না। এই রানা, চল। তারপর সবাই বাসায় চলে যায়। কনস্টেবল একজন ওসির উপরে গরম হয়ে যায়। এই হচ্ছে শোন, এটাই হচ্ছে মানুষত্ব। তোর মধ্যে কোনো মানুষত্ব নাই। ওসি যেন পাগল হয়ে গেছে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আকাশ বাসায় এসে পড়ে, সাথে আরও কেউ নিয়ে আসে। আকাশ, তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নর্মাল হয়ে থাকিস কেন রে? বেশভূষাতে কি আছে, খালি অহংকার, এটাই তো। শোন, অহংকার আমার 2 চোখের শত্রু। আসলে তুই মহান একজন মানুষ। তোর মতো একজন মানুষকে জীবন সঙ্গী করে পেতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। কেন করেনে? বারণ করেছে কে? না রে, তার হবে না, কারণ একজনের সাথে আমার সম্পর্ক আজ 3 বছরের বেশি। সে ইতালিতে থাকে। ওকে আমি অনেক অনেক লাভ করি, আর তার চেয়ে বড় কথা, তোকে আমি বন্ধু ভাবি আকাশ। তোর পাশে এভাবেই সারা জীবন থাকতে চাই। আর যদি তোকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি, তাহলে এটা স্বার্থের লোভ ছাড়া আর কিচ্ছু হবে না। যাক, তোরা ভালো থাক, এটাই দোয়া। আর শোন, তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই, কারণ তুই একটা ভালো মানুষ। তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরো 7 বার জন্ম নিতে হবে। সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই। আকাশ, তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই আসলে অনেক ভালো, যেটা আমি জানি। আচ্ছা শোন, আর যেতে হবে রে, অনেকটা সময় হয়ে গিয়েছে। আচ্ছা যা, কাল কলেজে গেলে দেখা হবে। আর শোন, ড্রাইভার তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে। বাসায় পৌঁছে আমায় ফোন করিস। আচ্ছা। তারপর চলে যায়। আকাশ এখন দুনিয়ায় সবচাইতে হ্যাপি একটা মানুষ, কারণ সে নিজেকে বদলাতে শিখে গেছে। তার মধ্যে এখন কোনো হিংস্রতা নাই। তার চাইতে বড় কথা হচ্ছে তার জীবনে আরু নামের একটা ভালো বন্ধু পেয়েছে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে যায়। আজ একদম পুরো ভিন্ন গেটআপে। ল্যাম্বরগিনিটা নিয়ে সে নিজেই ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করে। তারপর সে ভিতর থেকে নেমে আসে। পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আকাশকে দেখে সবাই তো অবাক। এক কথায় রাজপুত্রের মতো লাগছে। ওকে দেখে কেউ চোখ ফেরাতে পারছে না। এমন সময় কেউ একজন পেছন থেকে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে, আর আকাশের ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেয়। আকাশ তো ভ্যাবাচাকা খেয়ে যায়। সে পিছনে ঘুরে দেখে হিনা। আকাশের মেজাজ তো পুরা গরম হয়ে গেছে। সে হিনার গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এই, তোর কত বড় সাহস যে তুই আমাকে জড়িয়ে ধরেছিস? সাহস আর কি আছে? আমার বিএফকে আমি জড়িয়ে ধরেছি। এই মেয়ে, শাট আপ। মুখ সামলে কথা বল। তোর সাথে আমার কোনো কারণেই কোনো কিছু ছিল না। হঠাৎ কোথা থেকে উড়ে এসে বিএফ দাবি করছিস? প্লিজ আকাশ, আমায় এভাবে অস্বীকার করো না। আমি যা করেছি ভুল করেছি। প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে নিজে করে নাও। হেনা মনে হয় যে সে এক্ষুনি কান্না করে দিবে। এই ড্রামাবাজ মেয়ে, অনেক হয়েছে তোমার ছলনা। এবার আর না। আমি আমার মতো ভালো আছি, আর এইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বিশেষ করে তো তোমার সাথে একদমই নাই। ছলনাময়ী মেয়ে নিজের রাস্তা মাপো, আর আমি তো খ্যাত। আমার সাথে কি করে কথা বলছো? ঘৃণা হচ্ছে না এখন? হিনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে কিছুই বলার মতো নাই, কারণ সে এমন বিহেভিয়ার আগে দেখিয়ে এসেছে আকাশকে। আজ তা ফেরত পাচ্ছে একক দশকে। এই মেয়ে, সরো, তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কিছুই নাই। আর নিজের স্ট্যাটাস দেখেছো তুমি? সাধারণ একটা ওসির মেয়ে, আর আমি কার ছেলে সেটা তো হয়তো জেনে গেছো। তাহলে এবার ভাগো, আমার লেভেলে না তুমি। হিনা ছোট বাচ্চার মতো কান্না করে দেয় আকাশের কথা শুনে। আকাশ হেনাকে ফেলে রেখে ক্লাসে চলে যায়। হিনার নিজের দোষেই সবটা হয়েছে। অহংকার পতনের মূল। আসলে কথাটা সত্যি।
হিনা কান্না করতে করতে বাসায় চলে যায় ক্লাস না করে। আকাশ ক্লাসরুমে ঢুকতেই সবাই ওর সাথে কথা বলতে এগিয়ে আসে, বিশেষ করে মিম। আকাশ হেনার সাথে মিলে তোমায় কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে তোমার বন্ধু বানাবে? পিপ শোনো, সরের কিছু নাই, নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। কেন এতদিন আমি খ্যাতছিলাম, কিন্তু এখন কি এমন হলো যে মাফ চাচ্ছ? শোনো, তোমরা হচ্ছে স্বার্থপর কাতারের মানুষ। তোমার সাথে বন্ধুত্ব দূরের কথা, তোমার ছায়া পর্যন্ত আমার ধারে কাছে আসতে পারবে না। লেভেল আছে তোমার যে আমার সাথে বন্ধুত্ব করতে আসছো? আমার বাসার পশু পাখিও তো তোমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ আসছে বন্ধুত্ব করতে। আকাশের কথা শুনে মিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কারোর মুখে কোনো কথা নাই, কারণ আকাশের আসল পরিচয় জানার পর সবাই বুঝে গেছে আকাশের লেভেল কোথায়। সবাই ওকে অপমান করত, কিন্তু কেউ জানতো না সে এই শহরের নামকরা কোটিপতির ছেলে। আকাশের কাছে তারা কিছুই না। একটু পর আরও আসে ক্লাসে। তিশানও আজ ক্লাসে এসেছে। তিশান তো আকাশের ব্যাপারটা শুনে পুরো ক্লাস শুরু হয়ে যাবে, তাই সবাই নিজের জায়গা ঠিক করে নেয়। আকাশ আজও সামনে বসেছে, পাশের সিটেই আরু, আর তার থেকে এক বেঞ্চ দূরে তিশান। স্যার ক্লাস নিতে এসে দেখে আকাশ সবার সামনে বসেছে, আর ওর কাপড় চোপড় দেখে স্যারের হুঁশি উড়ে যায়। স্যার ভিতরে ভিতরে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, কারণ তিনিও আকাশকে কথা শুনিয়েছেন। স্যার চুপচাপ ক্লাস করে চলে যায়। একটু পর কেউ একজন এসে বলে ওকে হেড স্যার আকাশকে ডাকছে। আকাশ হেড স্যারের কাছে যায়। আকাশ, তোমায় নিয়ে প্রাউড করি যে তুমি আমাদের কলেজে পড়ছো। ইয়াকুব সাহেবের ছেলে আমাদের কলেজে পড়ে। আমার সেটা বিশ্বাসই হচ্ছে না। প্লিজ কখনো কোনো কিছু দরকার হলে আমায় বলবে। ওকে স্যার। তারপর আরো কিছু কথা বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসে, আর মনে মনে ভাবতেছে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। ভালো মন দিয়ে কোনো কিছুই যায় আসে না মানুষের, একটাই জিনিস দিয়ে বিবেচনা করা হয়, টাকা পয়সার পাওয়ার। আগে যখন ভেষভূষ ধরে ছিল হেড স্যার, কেন একটা কুকুর পর্যন্ত মুখ ফিরে তাকায়নি। আর আজ আসল পরিচয় জানার পর পুরো কলেজ পিছনে পড়ে গেছে। ক্লাস শেষ করে আরু, তিশান, আকাশ সবাই ক্যান্টিনে বসে গল্প করছে। এমন সময় একটা মেয়ে এসে আকাশকে প্রপোজ করে। মেয়েটা অন্য ডিপার্টমেন্ট এর। মেয়েটা দেখতে হেব্বি মাশাল্লাহ, কিন্তু আকাশ সোজা জানিয়ে দেয় সে রিলেশন করবে না। কিন্তু মেয়েটা নাছরবান্দা, সেও আকাশকে ছাড়বে না। আরু আর তিশান তো সেই হাসি পাচ্ছে। আকাশের এদিকে মেজাজ খারাপ হচ্ছে। এই আকাশ, রিলেশন করলে কি হয়? এমন করে তাড়িয়ে দিচ্ছ কেন? এই মেয়ে, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, না হয় মাথার তুলে আছাড় দিব। মেয়েটা ভয়ে সেখান থেকে চলে যায়। আকাশের মেজাজ একদম খারাপ করে দিয়েছে মেয়েটা। এই তোরা থাক, আমি যাচ্ছি। সে কি রে, একটু গল্প করি, আয় না। না রে, আমার ইচ্ছে করছে না গল্প করতে, থাক তোরা, আমি যাই। এই থাম, আমরাও চলে যাব তাহলে। তুই না থাকলে দুইজন গল্প করে কি করব? তারপর সবাই সবার বাসায় চলে যায়। আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, পরে একটা ঘুম দেয়। বিকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে, পরে আবার পড়তে বসে, কারণ একদম নিকটেই চলে আসছে পরীক্ষা। এখন ঘুমিয়ে পড়তে হবে। অনেক রাত পর্যন্ত পড়ে, সমস্ত পড়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে যায়, কিন্তু কলেজে গিয়ে যা দেখে তার তো হুঁশই উড়ে গেছে। গতকাল যে মেয়েটা আকাশকে প্রপোজ করেছিল, সেই মেয়েটাকে হিনা উদুম কেলানি। মেয়েটা আমাকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে আমার পিছনে লুকালো। হ্যাঁ না, তেরে ফুড়ে আসতেছে মেয়েটাকে মারার জন্য। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি ওকে মারছো কেন? আমার অনেক সমস্যা। সে সে তোকে প্রপোজ করেছে কোন সাহসে? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমার লেভেলে না আমি যে তুমি আমার সাথে তুই তুকারি করবে। আর কথা হচ্ছে, ওর ইচ্ছে হয়েছে, সে আমাকে প্রপোজ করেছে। তোমার সমস্যা কোথায় এতে? না, তোকে কেউ প্রপোজ করতে পারবে না। তোকে খালি আমি প্রপোজ করব। ওর কত বড় সাহস সেটা আমি আজকে দেখব। বলি মেয়েটাকে আবার মারতে ধরে। এবার আকাশের মেজাজ খারাপ হয়ে যায়। সে ঠাস করে হিনার গালে কষে একটা লাগিয়ে দেয়। এই তোকে একবার বলেছি না যে আমি তোর লেভেলে না, তারপরেও তুই তুই তুকারি করতেছিস? আর তোর কত বড় সাহস তুই আমার জিএফের গায়ে হাত দিস? সে আমাকে গতকাল প্রপোজ করেছে, আর আমি একসেপ্ট করে নিয়েছি।
হিনা গালে হাত দিয়ে কান্না করতে করতে, প্লিজ আকাশ, তুমি এমনটা করো না। তুমি শুধু আমাকে ভালোবাসবে, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার আছে। প্লিজ ওকে না করে দাও। হ্যাঁ, আমার এত টাকা পড়ে নাই যে তোর মতো ধোকাবাজকে আবার ভালোবাসতে যাব। ভুলি নাই আমি এখনো কোনো কিছু। মনে আছে সেদিন সবার সামনে জুতোর বাড়ির কথা? সেদিন আমার সবটাই তোমার ছিল, কিন্তু আজ অন্যজন পাড়ি জমিয়েছে। সে যাই করুক না কেন, আশা করি সে অন্তত তোমার মতো ধোকাবাজি করবে না। আর প্লিজ তোমার ড্রামাগুলো বন্ধ করো আর আমার চোখের সামনে থেকে দফা হও। হিনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মেয়েটা তো সেই খুশি যে আকাশ তাকে একসেপ্ট করে নিয়েছে। এই সবাই দাঁড়িয়ে ছিল, কি দেখছেন? যান ক্লাসে যান। আর এই যে মেয়ে, তুমি আমায় যত ভালোই বাসো না কেন, কখনো আমার মনে ঢুকতে পারবে না। কারণ যখন আমার ভরসা খারাপ ছিল তখন কেউ আমার ধারে কাছেও আসতো না। আর আজ যখন নিজেকে বদলে নিয়েছি, মানুষের লাইন পড়ে গেছে। এমন লোক দেখানো ভালোবাসা আমার দরকার নেই, যে ভালোবাসার মন দেখে না, মানুষটা কেমন সেটা বিবেচনা করে না, খালি দেখতে কেমন টাকা পয়সা আছে কিনা সেটা দেখে। এমন ধারা ভালোবাসা আমার দরকার নেই। আর শোনো, হিনার সামনে তোমায় এমন বলেছে তার জন্য কারণ আছে। এখন তুমি যেতে পারো, আমার দ্বারা ভালোবাসা হবে না। সে এটা বলেই মেয়েটাকে রেখে ক্লাসের দিকে চলে যায়। স্যার ক্লাস করাচ্ছে, স্যারের লেকচার শুনছি মন দিয়ে, কিন্তু হঠাৎ কি কারণে জানি জানালার দিকে নজর যায়। তখনই চোখ পড়লো অনেকগুলো গাড়ি কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। গাড়িগুলো আমার পরিচিত মনে হচ্ছে। দূর যাই হবে হোক, স্যারের লেকচারের দিকে মন দেই। স্যারের লেকচার শুনছি, এমন সময় পিয়ন এসে বলে হেডমাস্টারের রুমে এখন ডেকেছে আমাকে। পিয়নের সাথে সাথে হেডমাস্টারের রুমে গেলাম। ভিতরে ঢুকতেই তো বড় ধরনের একটা ঝাটকা খেলাম, কারণ হেড স্যারের রুমে হেড স্যার একা না, ওনার সাথে আর একটা লোক বসে আছেন। তিনি হচ্ছেন আমার বাবা। হ্যাঁ, এবার বুঝে আসছে গাড়িগুলো চেনা চেনা কেন লাগছিল। লোকটা আমাকে দেখতে পেয়ে চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমার ভিতরে কোনো ফিলিংসে কাজ করছে না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা, তুই এত বড় শাস্তি কি করে দিলি আমাদেরকে? আজ একটা বছর তুই ঘর থেকে বাইরে। সেদিন না হয় রাগ করে তোর গায়ে হাত তুলেছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তাই বলে তুই আমাদেরকে ছেড়ে চলে আসবি? আজ একটা বছর আমাদের মনে কোনো শান্তি নেই। তোর মা রোজ কাঁদে তোর জন্য, আর আমার কথা নয় বাদে দিলাম, আজ তোর হেড স্যার খবর না দিলে তো তোর কোনো খোঁজ পেতাম না। বাবা, তুই কিভাবে পারলি আমাদেরকে ছেড়ে একটা বছর কাটিয়ে দিতে? আকাশ ওর বাবাকে ছাড়িয়ে নিয়ে, মাত্র 1 বছর হয়েছে, আরো অনেকটা সময় পড়ে আছে। প্লিজ আকাশ, আর রাগ করে থাকিস না। প্লিজ এবার ঘরে ফিরে চল। না, কখনোই না। ঘরের গণ্ডিতেও ওই দিন পাড়া দিব যেদিন মানুষের মতো মানুষ হতে পারবো। কারণ ওই দিন এটা বলে ঘর ছাড়তে বলেছিলে আমার মতো কুলাঙ্গার সন্তান তোমার দরকার নেই। আর বলেছিলে আমার মতো ছেলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার মরে যাওয়াই ভালো। কিছুই ভুলিনি আমি। জেদ করে যেমন ঘর ছেড়েছি, তেমন মানুষের মতো মানুষ হতে পারলেই ঘরে ফিরবো আবার। আর আপনার যদি স্যারের সাথে কোনো কাজ থাকে তাহলে কলেজে আসতে পারেন। আমার খোঁজ নিতে কলেজে আসতে হবে না, আমার সামনে পরীক্ষা, আমাকে তাতে ফোকাস করতে দিন। চলি, এবার আমার গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। আকাশ চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে সে পিছনে ফিরে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। শোনেন, আমি যেমনই ছিলাম, যে পথেই ছিলাম না কেন, কখনো অন্যায় করে নাই, মানুষের ক্ষতি করে নাই। আর আপনি আজ বেঁচে আছেন আমি আকাশের জন্য, সেই জন্য আমি কুলাঙ্গার হয়ে গেলাম। আকাশ হেড স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে চলে আসে। ইতিমধ্যে পুরো কলেজ খবর পৌঁছে গেছে যে এই শহরের টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেব কলেজে এসেছে, তাই স্যাররা ক্লাস ছুটি দিচ্ছে। পুরো কলেজে গমগম করছে মানুষের জন্য। কলেজ স্টুডেন্ট আরও বাহিরের অনেক মানুষও কলেজে এসেছে ইয়াকুব সাহেবকে দেখার জন্য। আকাশের সেই দিকে কোনো আক্ষেপ নাই, তার মন খারাপ হয়ে আছে, তাই সে আরুকে নিয়ে গাছতলে চলে যায়। কিরে, তোর বাবা আসছে, তোর আরো খুশি হওয়ার কথা, কিন্তু সেখানে তুই মন খারাপ করে বসে আছিস। কারণ আমি ওনার ছেলে না, তাই। মানে কি বলছিস আকাশ? তুই তো জেনেই গেছিস আমি কে। দেখ, আমি যাই করেছি কখনো মানুষের খারাপ করিনি, মানুষের সাথে অন্যায় বা খারাপ আচরণ করিনি। আর আজ সেই লোকও বেঁচে আছে আমার জন্য। পিন্টু,
হাজি ওনার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল মারার জন্য, কিন্তু আমার জন্য কিছুই করতে পারেনি। আমি উল্টো ওদের সব কয়টাকে সাইজ করেছি। আর সেই ঘরের মানুষই আমাকে বলে আমি নাকি কুলাঙ্গার, আমার নাকি বেঁচে থাকার অধিকার নেই, আমি সন্ত্রাস। দেখ আকাশ, তুই হয়তো কষ্ট পেয়ে কথাগুলো বলছিস, কিন্তু দেখ তোর বাবা রাগের থেকে কথাগুলো বলেছে। আর তুই যত ভালোই করিস না কেন, তোর কাজ করার লাইনটা তো খারাপ, তাই তিনি হয়তো রিয়াক্ট করেছেন। আরও তুই কি ওনার পক্ষ হয়ে কথা বলছিস? আরে না, ওনার পক্ষ নিয়ে কথা বলতে যাবো কেন, আমি তোর পক্ষ নিয়েই কথা বলছি। আচ্ছা থাক, এবার আর গাল ফুলিয়ে থাকতে হবে না, চল ক্যান্টিনে যাবো, আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে দুজনেই দুজনের বাসায় চলে যায়। ইয়াকুব সাহেব নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে হিনা তো বাসায় গিয়ে সমস্ত কিছু তোলপাড় করে ফেলেছে। কেউ ওকে থামাতে পারছে না। আমি আকাশকে ভালোবাসি, আমার আকাশকে চাই। বাসায় যত কাচের শোপিস ছিল সব ভেঙে গুঁড়ি গুঁড়ি করে ফেলেছে। হিনার বাবা ওসি। মারে, তুই তারে অপমান করেছিস, আমিও তারে অত্যাচার করেছি। এত কিছুর পরেও কি সে তোকে মেনে নেবে? আমি জানি না, আমার আকাশকে লাগবে, বাস লাগবেই, না হয় আমি সুইসাইড করব, শেষ কথা। তোমরা আমার ভালো যদি চাও তো ওকে এনে দাও, না হয় তোমাদের মেয়ের মৃত্যুর লাশ কাঁধে নিতে প্রস্তুত হও। আকাশ বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে পরে একটা ঘুম দিতে যাবে বলে ভাবে, কিন্তু তখনই অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। হ্যাঁ, কে বলছেন? আমি থানার ওসি বলছি। আমাকে কি কারণে ফোন করেছেন? প্লিজ বিল্লা ভাই, আমার কথাটা একটু শুনেন। আমার মেয়েটা আপনাকে খুব বেশি ভালোবাসে, সে আপনাকে না পেলে নাকি সুইসাইড করবে। প্লিজ আপনি আমার মেয়েটাকে গ্রহণ করে নেন। এই ওসি মাথা পাগল হয়ে গেছে? হ্যাঁ, সামান্য একটা ওসির মেয়েকে আমি বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। আর কে কি করবে এতে কিছু আমার দেখার সময় নেই। সুসাইড করবে না কি করবে সেটা ওর ব্যাপার। ওর পরিবার যদি আমার নাম্বারে ফোন আসে তাহলে অবস্থা খারাপ করে ছেড়ে দেব। আর আমার রিলেশন আছে অন্য মেয়ের সাথে, কিছুদিন পর আমরা বিয়ে করতে যাচ্ছি। আপনার মেয়েকে বলবেন অযথা কোনো কিছু করে নিজের বিপদ ডেকে না আনতে, এতে আপনার মেয়েরই ক্ষতি হবে। বাই, ভালো থাকেন। আকাশ ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম ভাঙার কারোর হাতের স্পর্শে কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ মিটমিট করে চোখটা খুলে দেখে আম্মু। হামু, তুমি? হ্যাঁ আমি। আকাশ লক্ষ্য করে ওর আম্মু কান্না করছে। তুমি কান্না করছো কেন? আজ 1 বছর পর তোকে দেখতে পেয়েছি। আজ 1 বছর ধরে তোর চাঁদ মাখা মুখখানা দেখি না, তো কান্না করব না তো কি করব? আকাশ ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমায় ক্ষমা করে দাও। আমি নিজেকে মানুষ করার জন্য ঘর ছেড়েছি। কিন্তু আম্মু, তুমি আমার খোঁজ পেলে কোথায়? তোর আব্বু আজ বলল তুই এখানে একটা কলেজে পড়াশোনা করিস। আর তাছাড়া তোর ড্রাইভারের সাথে আমার গতকাল দেখা হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করেছি তোর কথা, কিন্তু ওরা বলেছে তোর নিষেধ আছে ঠিকানা বলতে। তাও অনেক জোর করে তোর ঠিকানা মুখ থেকে বের করেছি। আকাশ ওর আম্মুর কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। তবে আম্মুর সাহস দেখে আমার অবাক লাগছে যে উনি থাকে এক শহরে আর সেই শহর থেকে আমার খোঁজ করার জন্য অন্য শহরে চলে আসছে, তাও আবার একা। আব্বু জানে তুমি যে আমার খোঁজে এসছো? হ্যাঁ জানে। তাহলে তোমায় একা ছেড়ে দিল কি করে? ছেড়েছে কোথায়, আমি জোর করে বের হয়েছি। বলেছি আমার ছেলের কাছে যাব আমি। আমায় যদি আটকানোর চেষ্টা করে তাহলে চিরতরে ঘর ছেড়ে দেব। আর তাছাড়া ওই লোকের জন্যই তো তুই ঘর ছেড়েছিস। 1 বছর আমার কত যে চোখের জল ঝরেছে জানিস? রোজ রাতে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাল করে ফেলতাম। আম্মু সরি। এই পাগল ছেলে, কি করিস? যা হয়েছে হয়েছে, এবার ঘরে চল। না আম্মু, এটা সম্ভব না। তুই যদি আজ আমার সাথে ঘরে না যাস তাহলে আমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব। আম্মু, তুমি কি বলছো এসব উল্টাপাল্টা? আমি এত কিছু বুঝি না, তোর ঘরে যেতে হবে আমার সাথে। আম্মু, তুই আমার সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আকাশের আম্মু যখন বাসায় এসেছে তখন পল্লব ছিল না বাসায়। সে পল্লবকে ফোন করে বলেই বাসায় আসতে। সে তার নিজ বাড়িতে ফিরে যাবে। পল্লব আকাশের ফোন পেয়ে তাড়াতাড়ি বাসায় আসে। আচ্ছা পল্লব তুই থাক, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা ভাই,
তাহলে আজ রাতে আমিও আমার বাড়িতে ফিরে যাব। হ্যাঁ তাই কর, বাসার মানুষ অনেক চিন্তায় আছে। তারপর আকাশের আম্মু আর আকাশ মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আকাশ ফোন করে ওর সমস্ত গাড়ির ড্রাইভারকে বলে দেয় সবাই যেন ওর বাড়িতে চলে যায় গাড়ি নিয়ে। বাসায় পৌঁছাতেই রুহি এসে ঝাপটে ধরে কান্না করে দেয়। এই কুত্তা শয়তান বদমাইশ, কই ছিলি তুই এতদিন? বলে মারতে শুরু করে রুহি আকাশের ছোট বোন। আরে আরে মারছিস কেন, লাগছে তো। চুপ কুত্তা কোথাকার, তোর শরীরে একদম হাতের নখ ঢুকিয়ে দিব। কিভাবে পারলি তুই আমাকে ভুলে থাকতে ভাইয়া? আকাশ চুপ করে আছে। এই রুহি, এখন বকবক করিস না, পরে এসব আলাপ করিস। এখন অনেক দূর থেকে এসেছে, আগে একটু ফ্রেশ হতে দে। আকাশ আজ 1 বছর পর বাসায় এসেছে। বাসাটা সেই আগের মতোই আছে, কিন্তু কেমন নীরব একটা পরিবেশ। ঘরটা কি মরা বাড়ির মতো বানিয়ে ফেলেছে। আমি আমার যেই রুম ছিল সেটাতে চলে গেলাম, গিয়ে দেখি সমস্ত কিছুই আগের মতোই আছে। অবাক হলাম আমার রুমটা একদম পরিপাটি করে গোছানো দেখে। তার মানে এই রুমটা রোজ কেউ গুছিয়ে রাখে। আকাশকে পেয়ে বাসার সবাই মহা খুশি। আকাশও খুব খুশি। সে সবার সাথে হেসে খেলে কথা বলতেছে, শুধু তার বাবাকে ছাড়া। কারণ সেই মানুষটার প্রতি তার কেন জানি একটা অভক্তি চলে আসছে। আকাশের বাবাও কিছুটা আন্দাজ করতে পেরেছে। তিনিও ভেতরে ভেতরে কুকড়ে কুকড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আকাশ একেবারে বাসায় ফিরে আসছে। সে সারাদিন বাসায় থাকে। পরের দিন সকালবেলা রেডি হয়ে নিজের গাড়িটা নিয়ে কলেজে চলে যায়। কলেজের গেট দিয়ে ঢুকবে এমন সময় হেনা তার সামনে পথ আটকায়। এই আকাশ দাঁড়াও, তোমার সাথে আমার শেষ কিছু কথা আছে। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নেই। না, তোমার কথাগুলো শুনতে হবে। বলে হেনা আকাশের পথ আটকে ধরে। আচ্ছা বলো, কি বলবে? আকাশ, তুমি কি সত্যি আমায় ভালোবাসো না? আমার জন্য কি তোমার একটুও মায়া হয় না? এই মেয়ে, ড্রামা বন্ধ করো। তোমাকে আমার 2 চোখেই সহ্য হয় না। আর রইল ভালোবাসা, শোনো, তুমি ভালোবাসার মতো যোগ্য মেয়েই না। তোমার থেকে পতিতার মেয়েরাও ভালো আছে। তুমি তো মুখোশধারী শয়তান মেয়ে। তোমার মতো মেয়েকে যে কিভাবে আমি ভালোবেসেছিলাম সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আকাশ বলো, আরো বলো, যা ইচ্ছে হয় বলো আমাকে নিয়ে। যত অপবাদ দিতে ইচ্ছে হয় দাও, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে নাও। আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি। আমি জানি যে আমি ক্ষমার যোগ্য না, কিন্তু বিশ্বাস করো, আমার তোমাকে চাই। তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়। তোমাকে না পেলে আমি সত্যি মরে যাব। এই ধোঁকাবাজি মেয়ে, মরবি না হয় যা করবি কর। আমাকে কেন বলতেছিস এসব কথা? তুই হচ্ছিস বিষাক্ত একটা সাপ, যার জীবনে যাবি তাকে ধ্বংসন করে বিষে লীল করে দিবি। তোর মতো মেয়ে ভালোবাসার যোগ্য না। আর শোন, তোর যা ইচ্ছা হয় তাই কর। মরবি না কি করবি সেটা তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইসব কথাবার্তা আমার সামনে বলিস না। যা দূরে গিয়ে মর, আমি গেলাম। আকাশ হেনাকে রেখে ক্লাসে চলে আসে। হেনা সেখানেই বসে কান্না করে দেয়। আকাশ ক্লাসে এসে আরুর সাথে কথা বলছে, এমন সময় স্যার ক্লাসে ঢুকে। স্যার আসা মাত্রই সবাই নীরব হয়ে যায়। এভাবে 4 ঘন্টা যাওয়ার পর কলেজ ছুটি হয়ে যায়। আকাশ আর আরু ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাবে। এমন সময় আকাশের নজর পড়ে কলেজের গেটের দিকে। হেনা এখনো সেখানে মাটিতে বসে আছে। যেভাবে বসা ছিল ঠিক সেভাবেই বসে আছে। আকাশের মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটা 4 ঘন্টা এক জায়গার মধ্যে কিভাবে বসে আছিল। ধুর, আমার কি, ওর ভালো লেগেছে তাই সে বসেছিল। আকাশ ওকে পাত্তা না দিয়ে আরুকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দেয়। হিনা আকাশকে দেখতে পেয়ে ঘাড় ঘুরে আকাশের দিকে অসহায়ভাবে এক ঝলক তাকায়। হিনা হয়তো আকাশকে কিছু একটা বলতে চায়, কিন্তু আকাশের কোনো ফিলিংসই নেই যে হিনার কথা শুনবে। সে দেখেও না দেখার ভান করে ক্যান্টিনে চলে যায়। আকাশ আর আরু ক্যান্টিন থেকে নাস্তা করে ফিরে আসে, কিন্তু আকাশ লক্ষ্য করে হিনা আর নাই, সে চলে গেছে। আর সে জায়গায় বসেছিল সেখানে চোখের পানিতে ভিজে মাটিগুলো কাদা হয়ে আছে। ধুর, তাতে আমার কি, আমাকে কাঁদিয়েছে, এখন সে নিজে কাঁদুক। আকাশ কলেজের পাশে পার্ক করা তার সেই গাড়িটা আছে, সেটা স্টার্ট করে আরুকে নিয়ে চলে যায়। আরু ওর বাসার সামনে নামিয়ে দিয়ে সে তার বাসায় চলে যায়। বাসায় মোটামুটি ভালোই লাগছে এখন আকাশের। সবাই অনেক কেয়ার করে তার। সারাদিন মা আর ছোট বোনের সাথেই হাসি ঠাট্টা করেই চলে যায়।
তার। রাতের বেলা খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছে আর ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছে না। বিছানার এপাশ থেকে ওপাশ খালি ছটফট করতেছে, ঘুম কোথাও যেন উধাও হয়ে গেছে। আকাশ চোখ বুঝেই শুয়ে আছে, তখনই তার সকালের কথাগুলো মনে পড়ে। না, আজ মেয়েটাকে অনেক কথা শুনিয়েছি, এমনভাবে না বললেও পারতাম। মেয়েটার চোখ মুখ দেখে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমায় সত্যি ভালোবাসে। এবার তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই, কিন্তু কি আর করব, সে তো আমার মন নিয়ে খেলা করলো। আমিও তো তাকে সত্যি ভালোবাসতাম, আর এখনো বাসি, কারণ প্রথম প্রেম কখনো ভোলা যায় না। তবে যত যাই হোক, মেয়েটাকে এইভাবে কাঁদানো আমার একদমই উচিত হয় নাই। না, কালকে কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো। যদি ওর হাবভাব ভালো দেখি তাহলে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। আকাশ হেনাকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙে কারোর ফোনের আওয়াজে। সে মিটমিট করে চোখটা খুলে বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে। ফোনটা কানে দিতেই অপর পাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, বিল্লা ভাই, আপনাকে বলেছিলাম আমার মেয়েটাকে নিজের করে নিতে, কিন্তু আপনি নেননি। যদি নিতেন আজকে আমার মেয়েটার এমন দুর্দশা হতো না, সে জীবিত থাকতো। আকাশের তো কিছুই ঢুকছে না মাথায়। এই কি বলছেন উল্টাপাল্টা আপনি? হ্যাঁ, যা শুনেছেন সব ঠিকই শুনেছেন। গতকাল রাতে হেনা সুইসাইড করেছে। জানেন বিল্লা ভাই, সে রাতের বেলায় আমাকে আর তার মাকে জড়িয়ে খুব কেঁদেছিল, আর বারবার খালি একটা কথাই বলছিল, আম্মু আব্বু তোমরা দুজনেই আমাকে মাফ করে দিও। কিন্তু বুঝিনি যে আমাদের মেয়েটা এত বড় একটা কাণ্ড করে ফেলবে। হেনার আব্বুর কথা শুনে আকাশ লাফ দিয়ে উঠে বসে পড়ে। আকাশের যেন দিন দুনিয়াদারি পুরো ঘোলাটে হয়ে গেছে হেনার আব্বুর কথা শুনে। আকাশের নিঃশ্বাসটাও যেন এক্ষুনি বের হয়ে যাবে শরীর ছেড়ে। কি বললো এটা, যে হেনা সুসাইড করেছে? আকাশ চিৎকার করে কান্না করে দেয়। না হিনা, এটা করতে পারে না। সে আমায় গতকাল কিছু একটা বলতে চেয়েছিল, সে মরতে পারে না। আকাশ তাড়াতাড়ি করে শার্টটা গায়ে দিয়ে আরুকে ফোন করে। আরু হেনা নাকি সুসাইড করেছে। জানি না, আমিও এমনটাই শুনলাম। তুই তাড়াতাড়ি চলে আয়, দুজনে মিলে হেনার বাসায় যাব। আচ্ছা তুই দাঁড়া, আমি কিছু সময়ের মধ্যেই আসছি। আকাশ কোনো মতে তাড়াহুড়ো করে গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, চোখে মুখে হতাশার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে আরুর কাছে চলে যায়। তারপর দুজন মিলে হিনার বাসায় যায়। হিনার বাসার সামনে মানুষটি ভর্তি। আকাশ যত এগোচ্ছে ভয়ের মাত্রা ততই বাড়ছে। আল্লাহ, হেনার যেন কিছু না হয়, আমি ওকে খুব ভালোবাসি। আকাশ আস্তে আস্তে করে ঘরের দিকে এগোতে থাকে। একটু সামনে যেতেই দেখে সাদা কাপড় মোড়ানো একটা লাশ মাটিতে শুয়ে রয়েছে। এটা দেখে আকাশের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আল্লাহ, হেনার কিছু হলে আমি মরে যাব। আকাশকে দেখতে পেয়ে রিনার বাবা এগিয়ে আসে। এই যে আকাশ মাহমুদ উর্ফে বিল্লা ভাই, আমার মেয়েটা মাটিতে ঘুমিয়ে আছে। রিনার আব্বুর কথা শুনে আকাশের কলিজা ছিঁড়ে যাচ্ছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। না, এটা হিনা না, আমি এটা বিশ্বাস করি না। হেনার কিচ্ছু হতে পারে না। আকাশ দৌড়ে গিয়ে লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলে। আকাশ লাশটাকে দেখে সজোরে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। হিনা ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। কলিজা, তুমি এটা কি করলে? আকাশ সজোরে চিৎকার করে কান্না করছে। কলিজা, আজ আমি তোমার সাথে সমস্ত কিছু ঠিক করে নিতাম। কলিজা, একটু ধৈর্য ধরলে না তুমি? পাগলের মতো এটা কি করে বসলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? কাকে কলিজা বলে ডাকবো? কি আমাকে ভালোবাসবে তোমার মতো করে? মানুষ বলতেই ভুল, তুমিও না হয় না জেনে শুনে কিছুটা ভুল করেছো। কলিজা, শাস্তি তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেখানে শাস্তি দেইনি সেখানে তুমি নিজেকে নিজেই শেষ করে দিলে। কলিজা, কলিজা, এটা কেন করলে? এখন আমায় কে ভালোবাসবে? না, তুমি মরতে পারো না, আমার কলিজা মরতে পারে না। এই যে আপনারা সবাই বিশ্বাস করেন আমার কলিজা মরে নাই। ও কলিজা, ওঠো না। বলে হিনা দেহটাকে পাজাকুল করে জড়িয়ে ধরে কান্না করে গেল থাকে। আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওর চোখ দিয়েও বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরে পড়ছে। আকাশের কান্না যেন ওর কলিজাটাকে ছিদ্র করে দিচ্ছে। একটু হেয়ালির জন্য দুটো জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। হিনা এমন ধারা কাজ করেছে আরুরও যেন বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ না, কেন তুমি এমনটা করলে? আকাশের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি। ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে। এখন ওর কি হবে? তুমি যে তাকে ছেড়ে চলে গেলে।
ছেলেটা যে এখন পাগলের মতো কান্না করছে, ওর চোখের পানি যে আমার সহ্য হয় না। সবটাই হয়তো আমার দোষ। আমি তোমাদের মাঝে কেন এসেছি, না হয় আজ হয়তো তুমি এমনটা করতে না। হিনার আব্বু ও আম্মু সবাই কান্না করছে। আকাশ এখনো হিনাকে পাজাগোল করে জড়িয়ে ধরে আছে। হিনার আব্বু, এই যে আকাশ ভাই, আর কোনো কান্না করে লাভ নাই। আপনি আমাদের নয়নের মণিটাকে আমাদের থেকে কেড়ে নিয়েছেন। এই যে ধরেন, হ্যানার হাতে একটা চিঠি ছিল যেটাতে লেখা ছিল, তোমরা এই চিঠিটা আকাশের হাতে পৌঁছে দিবে প্রিয় মা বাবা। আকাশ চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করে। হে কলিজার টুকরা, আমি জানি তুমি কাঁদছো, প্লিজ কেঁদো না। কলিজা, আমি অন্যায় করেছি, তাই নিজেকে ছোট্ট একটা শাস্তি দিলাম। কলিজা, আমি জানি আমার মধ্যে অহংকারে ভরা ছিল, কিন্তু বিশ্বাস করো, সেই খেয়াল তোমার সাথে মিশবার পরে উধাও হয়ে গিয়েছে। কলিজা, মানুষ বলতেই তো ভুল, আমিও না হয় ভুল করেছিলাম। তোমায় ভরা মজলিসে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমায় অপমান করার ইচ্ছে ছিল না আমার। তোমার জন্য সত্যি আমার মনে ভালোবাসা ছিল। শুরুতে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছিলাম, কিন্তু পরে কিভাবে যেন তোমায় ভালোবেসে ফেলেছি। কলিজা, বিশ্বাস করো, তোমাকে অন্যের সাথে দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। তোমার সাথে অন্য কাউকে দেখলে গা জ্বলে যেত, মনে হতো আমার জিনিসে কেউ হস্তক্ষেপ করছে। তাই রাগ সহ্য করতে পারিনি, তোমায় অপমান করে বসেছি। তার মধ্যে তোমায় নিয়ে পুরনো একটা ক্ষোভ ছিল, যে আমায় থাপ্পড় খাইয়েছ, আমায় অপমান করিয়েছ, তার প্রতিশোধ নিব। সমস্ত কিছু মিলিয়ে তোমার উপরে একটা ক্রোধ ছিল, তাই জেদের বশে তোমার উপরে ঝাল মিটিয়েছি। এসব করার সময় আমি নিজের মধ্যে ছিলাম না, কিন্তু পরে ঠিকই আমি এর জন্য অনুতপ্ত হয়েছি। কলিজা, বিশ্বাস করো, তুমি শহরের নামকরা কোটিপতির ছেলে, এটার প্রতি আমার কোনো লোভ ছিল না। বরং এটা শোনার পর আরো ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তুমি শহরের নামকরা কোটিপতির ছেলে হওয়ার পরেও তোমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই। আর আমি 2 টাকার ওসির মেয়ে হয়ে আমার এত অহংকার। তাই নিজেকে শুধরে নিয়ে তোমার কাছে ফিরে গিয়েছিলাম। কিন্তু কলিজা, আমার কপালে মাফ জুটনি। জানো কলিজা, সেদিন 4টা ঘন্টা মাটিতে বসে কেঁদেছিলাম। ভরসা ছিল কলেজ শেষ হলে তুমি এসে যখন আমায় এই অবস্থায় দেখবে, তখন তুমি সব ভুলে গিয়ে আমায় বুকে টেনে নেবে। কিন্তু এমন কিছুই করনি। কলিজা, তোমার হয়তো বিশ্বাস হবে না যে আমার ভালোবাসা তোমার বড় লোক নামটার উপরে। বিশ্বাস করো, তোমায় সত্যি ভালোবাসতাম কলিজা। এই যে তার প্রমাণও দিয়ে গেলাম, নিজেকে শেষ করে দিয়ে বিষের বোতল পুরোটা খেয়ে ফেললাম। লোক থাকলে নিজেকে শেষ করতাম না। কলেজে টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না। এই যে যখন তুমি চিঠিটা পড়বে, তখন হয়তো আমি এই দুনিয়ায় থাকবো না। যদি তোমাকে দেখার জন্য হতো এইসব করেছি, তাহলে অন্তত নিজেকে শেষ করতাম না। যাদের টাকা পয়সার লোভ আছে, তাদের জীবনের লোভ নেই। এটা কি করে হতে পারে? জীবনে যদি নাই থাকে, তাহলে টাকা পয়সার লোভ করে কি হবে? এরপরেও যদি তোমার মনে হয় তোমার কোটিপতি নামটার উপরে আমার লোভ ছিল, তাহলে কলিজা, আমি ব্যর্থ, অনেক অন্যায় করেছি তোমার সাথে, মাফ করে দিও আমায়। তোমায় হয়তো আর কখনো দেখতে পাবো না, কারণ আমার 2 চোখ বন্ধ হয়ে যাবে। কলিজা, জীবিত থাকতে কখনো একবার জড়িয়ে ধরে চুমুও দাওনি। চিঠির এই লাইনটা যখন পড়বে, তখন তো আমি মরা লাশ হয়ে গেছি। এখন কি একটাবার বুকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ রেখে দেবে? তাহলে উপরে গিয়ে শান্তি পেতাম। ভালো থেকো কলিজা। ইতি, তোমার ভালোবাসা না পাওয়া অভাগিনী। আকাশ সেনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কলিজা গো, তুমি এটা কেন করলে? তোমায় একটা না 1000টা চুমু দিব আমি। আকাশ বুক ফাটিয়ে কান্না করতেছে, আর হেনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে ও চোখে মুখে কপালে পাগলের মতো চুমু খাচ্ছে। আকাশের কান্না দেখে আরুর কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেছে। আরো সহ্য করতে না পেরে সে সেখান থেকে চলে আসে।
এই আকাশ ভাই, আপনি এখন এখান থেকে চলে যান। আমার মেয়েটাকে তো বাঁচতে দিলেন না। মৃত বানিয়ে দিয়ে এখন আফসোস করে লাভ কি? এই ওসি একদম চুপ। আমার কলেজা মৃত না, আমার কলেজা আমার বুকে ঘুমিয়ে আছে। একদম একটা সাউন্ডও করবি না। সাউন্ড করবি তো গলার কণ্ঠনালে সোজা টেনে বের করে ফেলবো। ভাই, আপনি যা করার আমার সাথে করেন, কিন্তু আমার মেয়ের লাশ আপনাকে স্পর্শ করতে দেব না। থানা থেকে কিছু পুলিশ আসছে। তোরা কি দেখছিস? ওনাকে নিয়ে গিয়ে বাইরে রেখে আয়। আমার মেয়ের আশেপাশেও আসতে দিব না। আকাশ তো কোনো মতেই হিনাকে ছেড়ে উঠবে না। সে শক্ত করে হিনাকে জড়িয়ে ধরে আছে। ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আকাশকে বাড়ির বাইরে রেখে আসে। এই তোরা কি করছিস? প্লিজ আমাকে ভিতরে যেতে দে, আমার কলেজাটা যে ঘুমিয়ে আছে। থানার পুলিশগুলো ভাই মাফ করবেন, স্যারের অর্ডার আমরা অমান্য করতে পারবো না। আকাশ ঘরের বাইরে বসে কান্না করছে, আর মাটিতে বসে বসে সে পাগলের মতো প্রলাপ করছে। আকাশে যেন পুরোপুরি মাথা নড়ে গেছে। একটু পর পুলিশগুলো হিনার লাশটাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে যায়। আকাশের মাথা পুরো আউট হয়ে গেছে। সেই গাড়িটা স্টার্ট দিয়ে আরুকে ডাকতে থাকে, কিন্তু আরুর কোনো খোঁজ খবর নেই। তাই সে একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করে, কিন্তু সে কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নাই। তার ভিতরটা যেন ফেটে যাচ্ছে। হিনার মায়া ভরা মুখটা তার চোখের সামনে এখনো ভেসে উঠছে। আকাশ গাড়িটা ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড় করায়। পরে দোকানের ভেতর থেকে 2টা মদের বোতল কিনে আনে। একদিকে গাড়ি ড্রাইভ করছে, আর একদিকে মদ পান করা শুরু করে। না, আমার কলেজা কেন মারা গেল? আজ আমি নিজেকে শেষ করে দিব। গাড়ি ড্রাইভ করে বাড়ি আসতে আসতে 2টা বোতল শেষ করে ফেলে। আকাশ বাসায় ঢুকতেই ওর আম্মু জিজ্ঞেস করে, কিরে বাবা, তোর কি হয়েছে? এমন হতাশ লাগছে কেন? আর তোর মুখ দিয়ে কি সব বাজে গন্ধ আসছে? এই মহিলা চুপ, একদম চুপ, একটাও সাউন্ড না। আমার কলেজা মরে গেছে, আজ আমিও নিজেকে শেষ করে দেব। আকাশের আম্মুর তো কিছুই মাথায় কাজ করছে না। কি সব বলছে আকাশ উল্টাপাল্টা? কলিজা মরে গেছে, নিজেকে শেষ করে দিবে? আকাশ ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ব্লেডটা রক বরাবর চেপে ধরে। কলেজা, আমিও তোমার কাছে চলে আসতেছি বলে রাগের উপরে চালিয়ে দেয়। সাথে সাথেই হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে। একটা সময় আকাশ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। পড়ে আর কিছু মনে নাই। ছেলেটার কি হয়েছে? যে ছেলেটা আজ নেশা করে ঘরে এসেছে, আমার ছেলে তো এমন ছিল না। না, ওর কিছু একটা হয়েছে। না, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আকাশের আম্মু রুমে এসে দেখে আকাশ বেহুশ হয়ে ফ্লোরের উপরে পড়ে আছে, আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আকাশের এই অবস্থা দেখে ওর আম্মু সজোরে একটা চিৎকার মারে। আকাশের আব্বু আর রুহি নিচেই ছিল। আকাশের আম্মু চিৎকার শুনে ওনারা দৌড়ে রুমে আসে। বাসায় আরও কাজের মানুষ যারা ছিল সকলেই দৌড়ে আসে। এসে দেখে পুরো ফ্লোরে রক্তে লাল হয়ে আছে, আর আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে। আকাশের আম্মু তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকাশের আব্বু পাগল হয়ে গেছে আকাশের এই অবস্থা দেখে। তিনি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। তারপর আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সবাই বাইরে অপেক্ষা করছে। একটু পর একজন ডাক্তার বের হয়ে আসে ইমার্জেন্সি রুম থেকে। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? দেখেন, সে রগের মধ্যে এমনভাবে ব্লেড চালিয়েছে যার ফলে তার পুরো রগ কেটে গেছে, আর অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা তো জানেন, এই একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কখনোই ভালো লক্ষণ নয়। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আশা রাখতে পারেন সে এখন সেভ আছে। বাকি যদি উপরওয়ালার অন্য কোনো হুকুম থাকে সেটা উনি ভালোই জানেন। আচ্ছা, আপনারা এখন টেনশন করিয়েন না, রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর এখনও জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। তারপর আপনারা রোগীর সাথে দেখা করতে পারবেন। এটা বলে ডাক্তার চলে যায়। এদিকে আকাশের আম্মুর তো রুহ বের হয়ে যাবে যাবে অবস্থা। তার সোনার টুকরা ছেলেটার কিছু হলে তিনিও বাঁচবেন না। একদিন পেরিয়ে 2 দিনের মাথায় আকাশের জ্ঞান ফিরে আসে না। আকাশের জ্ঞান ফেরার পর সে হিনাকে খুঁজতে থাকে। নার্স একজন কেবিন থেকে বের হয়ে এসে, আপনাদের মধ্যে হেনাকে? আমাদের মধ্যে তো হেনা নামের কেউ নেই। পেশেন্ট হেনা নাম বলে বলে ডাকতেছে।
আচ্ছা আমাকে যেতে দিন, আমি দেখছি। আচ্ছা আপনি এবার ভিতরে আসুন তো। আকাশের আম্মু কেবিনের ভিতরে ঢুকে আকাশের মাথার কাছে গিয়ে বসে। আকাশ ওর আম্মুকে দেখতে পেয়ে হাত দিয়ে পেঁচিয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমার হেনা সুসাইড করেছে। মেয়েটা আমায় খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে ভুল বোঝাবুঝি হয়, তাই আমিও ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তাই সে সুসাইড করেছে। আমার ওকে চাই। আকাশের আম্মুর তো কিছুই মাথায় ঢুকছে না, তবে উনি কিছুটা ক্লিয়ার যে ছেলে পাগলামোটা করছে হেনার জন্য। আম্মু, আমার হেনাকে চাই, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা বাবা, তুই সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে হেনাদের বাসায় যাব। আচ্ছা আমি খোঁজ লাগাচ্ছি হেনার। আকাশকে আরও 3 দিন হসপিটালে রাখা হয়। মোট 5 দিন পর হসপিটাল থেকে আকাশকে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, সর্বক্ষণ খালি হেনার নাম মুখে, যে ওর হেনাকে চাই। আকাশের আম্মু খবর লাগিয়েছিল ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার খোঁজ চালিয়ে দেখে আসলেই মেয়েটা সুসাইড করেছে। আকাশের আম্মু তো হতাশ হয়ে যায়। এখন ছেলেকে কি জবাব দিবে? ছেলে তো হেনা করে করে নিজেকে শেষ করে দিচ্ছে, খাওয়া দাওয়া করছে না, কিছুই করছে না। ওর এক কথা, হেনাকে চাই। আকাশ হেনা হেনা করে করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হেনাকে এনে দিচ্ছে না। আর এনে দিবেই বা কি করে? হেনা তো মরে গেছে। সে যে দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সেই দুনিয়ায় একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু আকাশের মন তো মানছে না। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে হেনা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আকাশ এখন মোটামুটি সুস্থ। সে গাড়িটা বের করে হেনার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে হেনার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু হেনার বাসায় গিয়ে দেখে সব কিছু তালা মারা। বাইরের মেইন দরজায় বড় একটা তালা ঝুলানো। সে পাশের একটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে, ওনারা কোথায় গিয়েছেন? ওনার মেয়ে মারা যাওয়ার পরের দিনে এই শহর ছেড়ে ওনারা অন্য কোথাও চলে যায়। কিন্তু কেন? ওনাদের নাকি এই শহরে দম বন্ধ হয়ে আসছে। ওনার মেয়ের জন্য নাকি ওনারা এই শহরে পোস্টিং হয়েছে, কিন্তু ওনার মেয়ে যেহেতু নাই, তাহলে ওনারা এখানে থেকে কি করবে? তাই ওনারা অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে গেছে। আচ্ছা আপনি কি বলতে পারবেন ওনারা কোথায় গেছেন? না, আমাদের তো বলে যায়নি কোথায় যাবে, তবে এটুকু বলেছে ওনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। আকাশের চোখ জোড়া আবার ভিজে যাবে মনে হচ্ছে। ধন্যবাদ দিয়ে তারপরে আকাশ গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দেয়। আকাশের আম্মু একটা বার ফোন দিচ্ছে। ওনারা তো পাগল হয়ে গিয়েছে, ছেলেটা গাড়ি নিয়ে কোথায় চলে গেল? এমনতে শরীর ভালো না, আবার যদি কোনো দুর্ঘটনা হয়। আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। আকাশের ফোন বেজেই চলেছে, কিন্তু সে ইচ্ছে করেই ফোন পিক করছে না, কারণ তার কিছুই ভালো লাগছে না এখন। তার একা কিছু সময় চাই। আকাশের ভিতরটা যেন ভেঙে চুরামার হয়ে গিয়েছে। হঠাৎ আকাশের আরুর কথা মনে পড়ে। আল্লাহ, এতদিন ওর কথা ভুলে গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়ে আরুকে ফোন দেয়। ফোন বারবার সুইচ অফ আসছে। আকাশ গাড়ি ঘুরিয়ে আরুর বাসার দিকে রওনা দেয়। আরুর বাসায় গিয়েও দেখি সেম অবস্থা, আরুর বাসায়ও তালা ঝুলানো। আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি কিছুই জানে না। তারা কোথায় গিয়েছে ঘর তালা মেরে? আকাশের যেন এখন পুরোপুরিভাবে দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। এখন ওকে কে সামলাবে? হেনা ওকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি জমেছে। এদিকে আরুরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকাশ অনেক বন্ধু বান্ধবের কাছে খোঁজ লাগায় আরুর ব্যাপারে, কিন্তু কেউ নাকি কিছুই জানে না। সে নাকি বিগত 3 দিন ধরে ক্লাসে আসছে না। আকাশ মন খারাপ করে বাসায় চলে আসে। আকাশের আম্মু তো পাগল হয়ে গেছে। এই ছেলে কোথায় গিয়েছিলি? আকাশকে দেখতে পেয়ে, আমাকে আর কত টেনশনে রাখবি বল? আকাশ কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নীরবে কান্না করতে থাকে, হিনার স্মৃতিগুলো মনে করে করে। কলিজা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। সময় তোমার মূল্য দেয়নি, তাই বলে আজ এইভাবে পস্তাতে হবে আমাকে? আকাশের আম্মু বাহির থেকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে বার করে দিয়েছে খাবে না। আকাশের আম্মু অনেক করে রিকোয়েস্ট করে, কিন্তু সে খাবেই না। আকাশের আম্মু হতাশ হয়ে ফিরে যায়। আকাশ পুরোপুরি খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। সবসময় হিনার কথা মনে করে করে নীরবে কান্না করে। নিজেকে সে সব সময় তার রুমের মধ্যেই বন্দি করে রাখে। বাইরের আবহাওয়া যেন তার কাছে বিষাক্ত মনে হয়। কারোর সাথে ঠিকমতো কথা বলে না। মা বাবা বোন সবার সাথে ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছে। ধরতে গেলে এক প্রকারের মেন্টালি সিক হয়ে গেছে।
মুখের গোঁফ দাড়ি সমস্ত কিছুই বড় হয়ে গিয়েছে, কিন্তু সে কিছুতেই কাটায় না। এভাবে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। এতদিনে আকাশের অবস্থা ক্রমশ আরো খারাপ হয়ে যায়। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সবার কথা সে ভুলেই গিয়েছে। এক কথায় তার খালি হিনার কথা মনে আছে, বাকি মা বাবাকেও ঠিক মতো চিনতে পারে না সে। কলেজ তো সে বহু আগেই ছেড়ে দিয়েছে। একদিন রাতের বেলায় কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা কারোর স্পর্শে ঘুম ভাঙে। সে অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে ধরে আছে, উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে চুমু খাচ্ছে আর নরম সুরে বলছে, এই আকাশ আর কত ঘুমাবে? আকাশ মিটমিট করে চোখ খুলে দেখে হেনা। আকাশ লাফিয়ে শোয়া থেকে উঠে পড়ে। কলিজা, তুমি এসে গেছো। আমি জানতাম তুমি আসবে। আমার কলিজা আমায় রেখে কখনো মরতে পারে না। আকাশ 2 হাত দিয়ে হেনাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কলিজা, কি হাল করেছো তুমি নিজের? আমি তোমার রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে আসে। আকাশ ওর আম্মুকে দেখে, আম্মু, হেনা ফিরে এসেছে আমার কাছে। আকাশের আম্মু হেনাকে দেখে কুকুরে কান্না করে দেয়, কারণ আকাশ একটা বালিশকে আঁকড়ে ধরে আছে নিজের শরীরের সাথে, আর বালিশের সাথে নিজে নিজেই পাগলের মতো বকবক করছে। সে যেটাকে হেনা বলে দাবি করছে সেটা হেনা না, সেটা একটা বালিশ। আকাশ পুরোপুরি পাগল হয়ে গেছে। সে উঠতে বসতে হিনাকে দেখতে পায়। ঘরের দেওয়ালের সমস্ত জায়গায় হিনার নাম লিখে ভরে ফেলেছে। আকাশ আজ 6 মাস ঘর থেকে বের হয় না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। ওর আম্মু ওকে অনেক কষ্টে খাবার খাওয়ায়, যে খাবার খেলে হেনাকে এনে দেবে। বাবা, আর কত এভাবে পাগলামি করবি বল? এখানে হেনা নাই। তুই যাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছিস সেটা একটা বালিশ। এই আম্মু, তুমি বেশি জানো। আমি বলেছি না এটা আমার হেনা, আর তাও সে আমার সামনে বসে আছে। আচ্ছা যা, ঠিক আছে, এটা তোর হেনা। বাবা, এবার চুপচাপ ঘুমিয়ে পড়। না, তুমি ঘুমাবে না। আমি সারা রাত হেনার সাথে গল্প করব। আকাশ, এখন কিন্তু ভালো হচ্ছে না। আমি কিন্তু হেনাকে চলে যেতে বলবো। না প্লিজ আম্মু, এটা করবে না। আমি ঘুম যাচ্ছি। আকাশ বালিশটাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ে, আর অন্যদিকে আকাশের আম্মু চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে রুম থেকে বের হয়। তার কত সুন্দর সুস্থ সবল ছেলেটা কি হয়ে গেল? ছেলের এই অবস্থা যেন তার কলিজাটা একদম ছিদ্র করে দিচ্ছে। তিনি রুমে গিয়ে আওয়াজ করে কান্না করে দেয়। আকাশের আব্বুও পাশে বসা, তিনিও কান্না করছেন। এই আকাশের আব্বু, আমাদের ছেলে কি আর কখনো ঠিক হবে না? আমার ছেলের এই অবস্থা দেখে আমার কলিজা যে আর সইছে না। প্লিজ তুমি আমার ছেলেকে ঠিক করে দাও। আমার ছেলেকে আমি আবার আগের রূপে দেখতে চাই। আমার যে ক্ষমতা নেই কিছুর করার, সমস্ত কিছুই যে উপরওয়ালার হাতে। তবে আমি বন্ধা হয়ে একটা চেষ্টা করতে পারি, কাল আমি সেটাই করব। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমার ছেলে সুস্থ হওয়া চাই। পরের দিন সকালবেলা আকাশের আম্পু ওকে সেলুনের দোকানে নিয়ে যায় ওর দাড়ি গোফগুলো কাটানোর জন্য। আকাশের দাড়ি গোফ না কাটার কারণে ইয়া বড় বড় হয়ে গেছে। সে তো কোনো মতেই রুম থেকে বের হবে না। তাও আকাশের আব্বু ওকে ফুসিয়ে ফাঁসিয়ে নিয়ে যায় যে হেনাকে এনে দিবে বলে। দাড়ি গোফ কাটার পর আকাশ নিজেকেই চিনতে পারছে না সে কেমন ছিল আর এখন তাকে কত স্মার্ট লাগছে। সে নিজের মুখমণ্ডল বারবার হাত বুলিয়ে দেখছে। দাড়ি গোফ কাটার পর আকাশের আব্বু আকাশকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরার কারণে যদি তার মাইন্ড ফ্রেশ হয়, আকাশকে নিয়ে একটু পার্কে যায়। সেখানে আকাশ ছোটকাল আসার জন্য খুব বায়না করত। বাবা, তোর মনে আছে তুই ছোটকালে এখানে আসার জন্য কত বায়না করতি? হ্যাঁ বাবা, আর আমি জানি তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো, কারণ যাতে আমার মাইন্ড ফ্রেশ হয়। শোনো আব্বু, তার কোনো প্রয়োজন নেই। আমি ঠিক আছি। আমি নিজেই চাইতাম না দুনিয়ার রংমহল দেখি। হেনা চলে যাওয়ার পর ইচ্ছে করে নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি, কারণ আমার হৈহুল্লোর সব হেনার মৃত্যুর সাথে কবরে দাফন করে গিয়েছে। দুনিয়া যেন আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল, তাই নিজেকে কষ্ট দিয়েছি। এতদিন আমার জন্যই সে এমনটা করেছে, আর আমি কিভাবে রং তামাশা করে বেড়াবো। তবে হ্যাঁ, নিজেকে বন্দি রাখতে রাখতে একটা সময় সত্যি আমার দেওয়াকে প্রেশার আসতে থাকে। সব জায়গায় হেনাকে দেখতে আরম্ভ করি। আমার হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছুই ছিল না, কিন্তু আজ এতদিন পর যখন বাইরের পরিবেশ দেখলাম, নিজের বেশভূষা ছেড়ে অন্য রূপ দেখেছি নিজেকে।
এখন সত্যি মনে হচ্ছে আমি কত বড় পাগলামো করেছি। বাবা যা হয়েছে ভুলে যা, আর প্লিজ একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। তোকে আমরা আবার আগের মতো দেখতে চাই। আর তুই জানিস তোর মা রোজ কান্না করে তোকে দেখে। কত রাত না ঘুমিয়ে চোখের পানি বিছানা ভিজিয়েছে সেটা একমাত্র আমিই জানি। না বাবা, এবার আর কষ্ট দিবে না আম্মুকে, আর এক ফোঁটা চোখের পানিও পড়তে দিব না আম্মুর চোখ থেকে। আমি আবারও আগের মতো হয়ে যাব, আর আমি কাল থেকে তোমার যে কোনো একটা অফিসে জয়েন হব ভাবছি। এতটা খুশি লাগছে যে তোকে বলে বোঝাতে পারবো না। তোর যে অফিসে ইচ্ছা হয় জয়েন কর, কাজ করতে ইচ্ছা না করলেও করবি না। দরকার হয় আমার যত অফিস আদালত আছে সবগুলো একদিন করে ঘুরে ঘুরে দেখবি। কথাবার্তা বলে বাপ ছেলে দুজনেই ঘরে চলে যায়। আকাশের আম্মু তো খুশিতে কান্না করে দেয় যে তিনার ছেলে আবার আগের মতো হয়ে ফিরে এসেছে। তিনি খুশিতে আকাশের গালে কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। বাসায় আজ আকাশের সমস্ত পছন্দের খাবারগুলো রান্না করা হয়। পরের দিন সকালবেলা সেই ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নেয়, কারণ আজ থেকে সে তার বাবার অফিসে জয়েন করবে। পরে নাস্তা করে রেডি হয়ে বাবা মা দুজনের পায়ে পড়ে ধরে সালাম করে, পরে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আকাশকে ওয়েলকাম করার জন্য। আকাশ অফিসে পৌঁছানোর সাথে সাথে সবাই তাকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানায়। পরে আকাশকে তার কেবিনে বসিয়ে দেওয়া হয়। ম্যানেজার মোটামুটি আকাশকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আকাশ একটা জিনিস লক্ষ্য করে, অফিসের সবাই মোটামুটি মিশুক। না, এই অফিসেই থেকেই যাব, অন্য অফিসে আর যাব না। সারাদিন অফিসেই কাটাই। প্রথম দিন তাই কাজের আগা মাথা বুঝে আসে না, তাও যতটুকু পারে করে আজকের মতো বাসায় চলে আসে। কিরে বাবা, অফিস কেমন লাগলো? আম্মু, অনেক ভালো লেগেছে। আমি এই অফিসেই থেকে যাব। অফিসে সবাই মোটামুটি মিশুক। আচ্ছা, তোর যা ভালো লাগে কর। আকাশ রীতিমতো প্রতিদিন অফিসে সময় দিতে থাকে। এতদিন অফিসের বস ছিল না, তাই কোনো অ্যাসিস্ট্যান্টও ছিল না। আকাশ অফিসে যাওয়ার পর থেকে নুসরাত নামের একটা মেয়েকে আকাশের অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হয়। মেয়েটা বেশ ভদ্র, আচার ব্যবহারও সুন্দর। নুসরাত একদিনই আকাশের সাথে ভাব জমিয়ে ফেলে। আকাশও আর দ্বিধামতো করে নাই, কারণ সে তো আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে এড়িয়ে চললে কি ভাবে কাজ হবে। অফিস শেষ করে বিকালবেলা বাসার দিকে রওনা হয় আকাশ। জ্যামে আটকে গেছে গাড়ি। এমন সময় আকাশের নজর পড়ে একটা গাড়ির মধ্যে, যেখানে পিছনের সিটে আরুর মতো কেউ একজন বসে আছে। আকাশ প্রথমে থতমত খেয়ে যায়। এটা কি আরু না অন্য কেউ? আকাশ একটু ভালো করে লক্ষ্য করে দেখে, হ্যাঁ, এটা তো আরু। এই আরু গাড়ি থেকে নেমে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় জ্যাম ছেড়ে দেয় আর গাড়িটা টান দিয়ে চলে যায়। আকাশ তাড়াতাড়ি করে নিজের গাড়িতে ফিরে আসে, কিন্তু তত সময় সে চলে গেছে। আকাশ পরে নিজের বাড়িতে ফিরে আসে। আকাশের কোনো মতেই হিসেব মিলছে না। হুট করে আজ থেকে 6 মাস আগে আরও কোথায় চলে গেছে? আর কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। মেয়েটা আমার সাথে সমস্ত যোগাযোগ অফ কেন করে দিল? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ধুর, আজ ওর সাথে কথা বলতে পারলেই সবটা ক্লিয়ার হয়ে যেত। তবে এত কিছুর ফিরে সে হেনাকে ভুলতে পারেনি। যত যাই হোক, মনের কোনো এক কোণে হেনার জন্য জায়গা রয়ে গেছে। একাকিত্ব সময়গুলো হেনার স্মৃতি থেকে কাঁদায়। বাসায় এসে দেখে ওর আব্বু আম্মু ওর বিয়ের আলাপ করছে, যে এবার ছেলেটাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত। ছেলেটা আর কত একা থাকবে? তার চেয়ে বড় কথা, তাদেরও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে হয়। আকাশ, এদিকে আয়। হ্যাঁ বলো। আমরা চাচ্ছি এবার ঘরে বোমা আনবো। বাবা, এই বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই। তোমাদের যা ভালো লাগে করো, আমি তোমাদের মতের উপরে যাব না। তবে আমাকে আরো কিছুটা সময় দিতে হবে। আচ্ছা, সময় নেই, কিন্তু আমরা মেয়ে ঠিক করে রেখেছি। তোর যখন সময় হবে বলবি, তখন আমি তোর বিয়ে করাবো। আকাশ নিজের রুমে চলে যায়। আকাশের কোনো ইচ্ছাই নেই বিয়ে করার, কারণ সে যাকে আপন করে চায় সে আর তার থেকে আরও বেশি দূরে চলে যায়। আজ বিয়ে করে ঘরে বউ আনবে, কিন্তু পরে দেখা যাবে যখন তার উপরে মন বসবে তখন সেও দূরে সরে যাবে। এসব নিয়ে ভাবছে। এমন সময় রফিক ভাই ফোন করে বলে, স্যার, কালকে চট্টগ্রামে মিটিংয়ে যেতে হবে, একটু আগে যদি অফিসে আসতেন আপনি। রফিক হচ্ছে অফিসের ম্যানেজার। আচ্ছা, সমস্যা নেই, আমি আগেই চলে আসব। স্যার, একদিনে হয়তো আসা যাবে না,
আপনি একদিনের প্ল্যান করে বাসা থেকে আসবেন প্লিজ। ওকে। বলে ফোন রেখে দেয়। পরের দিন তাড়াতাড়ি করে উঠে নাস্তা করে নেয় আর ওর আব্বুকে বলে, আজ চট্টগ্রাম যেতে হবে অফিসের মিটিংয়ের জন্য। আজ হয়তো বাড়ি ফিরবো না, বাড়ি ফিরতে হয়তো কাল হবে। আচ্ছা সমস্যা নেই, সাবধানে যেও। আকাশ সাথে করে এক স্যুট কাপড় ব্যাগে করে নিয়ে অফিসের জন্য রওনা দেয়। 10টার ফ্লাইটে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। আকাশের সাথে যাবে নুসরাত। আকাশ অফিসে এসে ফাইলগুলো একবার দেখে নেয়, তারপর যাত্রা করে চট্টগ্রামের উদ্দেশ্যে। দুইটাই মিটিং, তারা বিমানে করে যাওয়ায় 12টার মধ্যেই পৌঁছে যায়। হোটেলে আগে থেকেই বুক করা আছে, তাই তারা সোজা এসে হোটেলে ওঠে। এই হোটেলেই মিটিং হবে। পরে তারা কিছুটা সময় বিশ্রাম করে 2টা বাজে মিটিং করে। ওদের সাথে ডিল কনফার্ম করে 4টায় মিটিং শেষ হয়। এরপর কি করবে? হোটেলে বসে বসেই বোরিং লাগছে। এই নুসরাত, চলো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। স্যার চলেন, আমারও অনেক দিনের ইচ্ছা সমুদ্র সৈকত দেখব। পরে দুজন মিলে সমুদ্র সৈকত দেখতে বের হয়। নুসরাত তো সমুদ্র দেখতে পেয়ে সে পানিতে নেমে পড়ে। সে তো মহা খুশি। অন্যদিকে আকাশ চুপচাপ একটা পাথরের উপর বসে আছে আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। এমন সময় পাশে অনেক চেঁচামেচির আওয়াজ কানে আসে। আকাশ লক্ষ্য করে অনেকগুলো মানুষ জড়ো হয়ে হই হুল্লোড় করছে। আকাশও দৌড়ে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। একজনকে জিজ্ঞেস করলে যে, ভাই কি হয়েছে? সে বলে, ভাই মাইয়া পুইয়া অজ্ঞ মাথা ঘুরাইয়া পড়ে গেই। আকাশ মানুষজন ঠেলে সামনে এগিয়ে যায় মেয়েটাকে দেখার জন্য। সে যা দেখে তার তো কলিজা মোচড়ে দিয়ে ওঠে। আকাশের চোখ বড় বড় হয়ে যায়। বেহুশ হওয়া মেয়েটাকে দেখে সে দেখতে পায় হেনা বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। আকাশের তো মাথায় কাজ করছে না। এটা জীবিত হলো কি করে? সে তো মারা গিয়েছে। ওর লাশকে আমি আকাশ জাপটে ধরে কান্না করেছি। ইম্পসিবল, মরা মানুষ জীবিত হয় কি করে? না, আমার কি কোথাও ভুল হচ্ছে? সে নিজেকে চিমটি দিয়ে দেখে না, সে ব্যথা অনুভব করছে। তার মানে কি হলো জীবিত, তাও আবার আমার চোখের সামনে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। এই ভাই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? প্লিজ আমার সাথে কেউ একটু হেল্প করেন, আমি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাব। একজন বলে উঠে, ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? আপনার রিলেটিভ এমন কিছু হয় নাকি? বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো ওর সাথে আমার আত্মার সম্পর্ক। এবার বুঝে নেন ওকে আমি চিনি কি চিনি না। আকাশ হেনাকে কোলে করে তুলে নিয়ে একটা সিনজি দাঁড় করায়। এই ভাই, আশেপাশে কোনো হসপিটাল থাকে প্লিজ ইমার্জেন্সি আমাকে নিয়ে চলুন। ড্রাইভার চিটাগাং সাউথ মেডিকেল কলেজের সামনে দাঁড় করায় গাড়ি। আকাশ ভাড়া চুকিয়ে দিয়ে হেনাকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে। আকাশ নার্স একজনকে দেখতে পেয়ে, এই যে সিস্টার, প্লিজ একটু দেখুন ওর কি হয়েছে। নার্স ওয়ার্ড বয় একজনকে ডেকে হেনাকে কেবিনে শিফট করায়। আকাশ পাশে একটা চেয়ারে বসে আছে। একটু পর নার্সটা কেবিন থেকে বেরিয়ে আসে। আপনি প্লিজ চিন্তা করবেন না, ওনার কিছু হয়নি, জাস্ট মাথা ঘুরে পড়ে বেহুশ হয়ে গিয়েছেন। অনেক দিন ধরে হয়তো খাওয়া দাওয়া প্লাস ঘুম কোনোটাই উনি ঠিকমতো করে না, তাই শরীর দুর্বল হয়ে আছে। সেই জন্য মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওনাকে ঘুমের ইনজেকশন দিয়েছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হলে ওনার জ্ঞান ফিরে আসবে। আপনি একদম চিন্তা করবেন না, আর আপনি চাইলে কেবিনে যেতে পারেন। তারপর নার্স চলে যায়। আকাশ কেবিনের ভিতরে চেয়ার দখল করে বসে আছে। ভাবছি কেবিনের ভিতরে যাব, অনেকটা সময় তো বাইরে বসে রইলাম, এবার গিয়ে মেয়েটাকে এক নজর দেখে আসি। কিন্তু এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই মাথার টনক নড়ে ওঠে। নুসরাতের ফোন। ও শিট ম্যান, মেয়েটার কথা তো একদম ভুলে গেছে। মেয়েটাকে যে একা ফেলে রেখে চলে এসেছি সেটা আমার মাথায় ছিল না। স্যার আপনি কোথায়? আপনি আমায় একা ফেলে রেখে কোথায় চলে গেছেন? স্যার প্লিজ, আমার খুব ভয় করছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আকাশ বুঝতে পেরেছে মেয়েটাকে একা ফেলে রেখে চলে এসেছে, তাই সে ভয়ে কান্না করে দিয়েছে। এই তুমি এখন কোথায়? স্যার রুম আটকে হোটেলের ভিতরে বসে আছি, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আমার খুব ভয় করছে স্যার, কখন কি আমার সাথে কি করে বসে। আরে পাগলি মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কেউ কিচ্ছু করবে না।
আমি আর অল্প সময়ের মধ্যেই চলে আসব। না স্যার, প্লিজ আপনি এক্ষুনি আসুন। প্লিজ এমন করো না, আমি কিছু সময়ের মধ্যে চলে আসব, খুব দরকারি একটা কাজে আটকে পড়েছি। আচ্ছা স্যার, আমি দরজা লক করে বসে আছি, আপনি আসলেই খুলবো। তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু, প্লিজ স্যার। আচ্ছা। তারপর ফোন কেটে দেয়। রাত 11টা বাজে, হিনার জ্ঞান ফিরে আসার সময় হয়েছে। এতটা সময় সে হিনার পাশেই বসেছিল। এমন সময় আকাশের আম্মু ফোন দেয়। আকাশ কথা বলার জন্য কেবিন থেকে বেরিয়ে হসপিটালের এক কোণায় চলে যায়। বাবা কেমন কাটলো তোর দিন? আম্মু, ভালো খারাপ মিশিয়ে আর একটা গুড নিউজ আছে, সেটা পরে বলবো। এখন একটু তাড়াহুড়োয় আছি, পরে কথা বলবো, নিজের খেয়াল রেখো। বলে ফোনটা কেটে দেয়। মেয়েটার হয়তো জ্ঞান ফিরে এসেছে এত সময়। না, কেবিনে যাওয়া দরকার। আকাশ কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে হিনা নাই। আকাশ পুরো কেবিন খোঁজ করে কিন্তু হিনাকে সে কোথাও দেখতে পায় না। আকাশে তো চোখের পানি টলমল করছে। একবার হিনাকে হারিয়েছে নিজের দোষে, এবারও কি সে ওকে হারিয়ে ফেললাম? আকাশ হঠাৎ লক্ষ্য করে হিনা বেডে যেখানে শুয়েছিল সেখানে একটা সাদা কাগজ। সে কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলে দেখে কিছু লেখা আছে। সে লেখাটা পড়তে আরম্ভ করে। কলিজা, প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি, আর আমি চলে যাচ্ছি। আমার জ্ঞান অনেক আগেই ফিরে এসেছে। শুধু সময়ের অপেক্ষা ছিল যে তুমি কখন কেবিন থেকে বের হবে, আর আমি সেই সুযোগে চলে যাব। প্লিজ আমার খোঁজ করো না। আমি ধোঁকাবাজ একটা মেয়ে। তোমার জীবনে আমার থেকেও 1000 গুণ ভালো মেয়ে আসবে। ভালো থেকো। আর কিছু লেখা নেই। আকাশ ধপাস করে মাটিতে বসে পড়ে। তার এখন কি করণীয় সেটাই মাথায় কাজ করছে না। হেনা আমার থেকে দূরে চলে যেতে কেন চাইছে? এমনটাই যদি হতো তাহলে শুরুতে সে আমায় ওর ভালোবাসায় কাবু কেন করলো? ওর যদি দূরে সরে যাওয়ায় এই নিয়ত থাকতো তাহলে আমায় ভালোবাসতে চেয়েছিল কেন? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। তার উপরে আরুর কোনো খোঁজ নেই। আজ 6 মাসের উপরে সে আমায় এত ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গিয়েছে? না, ঘটনা তো কিছু একটা আছে। ওর ভিতরে রহস্য কি সেটা আমার বের করতেই হবে। আসল মারপ্যাচটা কোথায় সেটা আমি বের করেই ছাড়বো। তারপর আকাশ হোটেলে ফিরে আসে। রুমের দরজা বাড়ি দিতে নুসরাত দরজা খুলে দেয়, কারণ আকাশ আসার সময় ফোন করে দিয়েছে সে আসছে। নুসরাতের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। আকাশ দেখেই বুঝতে পারে যে মেয়েটা অনেকটা সময় ধরে কান্না করেছে, তাই তার চোখ মুখ লাল হয়ে আছে ফুলে। নুসরাত আকাশকে দেখতে পেয়ে বিছানা থেকে নেমে আসে। এই মেয়ে, কি হাল করেছে চেহারার? নুসরাত ধপাস করে আকাশের কলার ধরে বলল, এই কুত্তা বিলাই খাটাস উল্লু, তুই আমাকে একা রেখে কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তুই জানিস আমার কত ভয় লাগছিল কেউ যদি আমার সাথে কিছু করে বসতো। বলে আবার কান্না শুরু করলো। আকাশ তো আল্লাহ, এই মেয়ে করছেটা কি? একে তো কলার ধরেছে, 2 আবার তুই তুকারি করছে। ওর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কাকে কি বলছে ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এই প্লিজ প্লিজ কান্না থামাও, তুমি সত্যি অনেক জরুরি একটা কাজে গিয়েছিলাম। এই কুত্তা, তুই এমন কি কাজে গিয়েছিলি যে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারলি না? একটা অবলা মেয়েকে এভাবে রেখে চলে গেছিস, কুত্তা কোথাকার। প্লিজ নুসরাত, তুমি শান্ত হও। আমি জানি তোমার মাথা ঠিক নেই। এই তোর মাথার ঠিকের গুষ্টি মারি। তুই আমাকে এত সময় কাঁদিয়েছিস, এখন তোকে আমি শাস্তি দিব। তুই মাথা নিচু কর। আকাশ নিশ্চুপ। এই উল্লুক, তোকে মাথা নিচু করতে বলেছি। এই রেগে যাচ্ছ কেন? করছি করছি। নুসরাত আকাশ মাথা নিচু করলে ও চুলগুলো মুঠো করে ধরে টানতে থাকে। আকাশ তো ব্যথায় শেষ। প্লিজ নুসরাত, ছেড়ে দাও, খুব লাগছে। নুসরাত আকাশকে ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে। স্যার প্লিজ, আমায় আর কখনো একা রেখে যাবেন না। আমার একা একা খুব ভয় করে। নুসরাত নাক টেনে টেনে কান্না করতেছে। আকাশ কি বলবে কিছুই মাথায় কাজ করছে না। মেয়েটার হিতাহিত জ্ঞান নাই, তাই সে আমায় জড়িয়ে ধরেছে। সে হয়তো জানেই না সে কেমন ধরা আচরণ করছে, আর আমি যে তার অফিসের বস সেটা সে ভয়ের সাথে গুলিয়ে খেয়ে ফেলেছে। কিন্তু আকাশের চরম লেভেলের হাসি পাচ্ছে নুসরাতের নাক টেনে কান্না করে দেখে। এই মেয়ে,
হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো, পরে আমি যাব। আমি আসার সময় খাবার অর্ডার করে দিয়ে এসেছি, এখন হয়তো খাবার দিয়ে যাবে। নুসরাত লক্ষ্মী মেয়ের মতন ফ্রেশ হতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। একই রুমে দুইটা বেডরুম, একটাতে নুসরাত আরেকটাতে আকাশ শুয়ে আছে। এত কিছুর ভিড়েও আকাশ কোনোভাবে হিনাকে ভুলতে পারছে না। না, কিছু একটা করতে হবে। হিনা হয়তো এই শহরেই থাকে। আকাশ সিদ্ধান্ত নেয় সে আরো কয়েকদিন চিটাগং শহরে থাকবে। যে করেই হোক হিনাকে সে খোঁজ বের করবে। কিন্তু কি করে খুঁজবে এত বড় শহর? তখনই তার মাথায় আসে হিনার আব্বুর কথা। হিনার আব্বু তো ওসি, তিনি একটা থানায় তো অবশ্যই পেশাগত আছে। আর হিনাকে যেহেতু এই শহরে দেখেছে, তার মানে ওর বাবাও এই শহরেরই যে কোনো একটা থানায় ওসি। আকাশ রানাকে ফোন করে। এই রানা চিটাগাং শহরে যতগুলো থানা আছে সবগুলো থানার অফিসার পদে যারা আছে তাদের ছবি সহ ডিটেলস চাই। ওকে ভাই, কাল সকালের মধ্যে পেয়ে যাবেন। আরে কাল সকালে আমাদের যত পরিচিত মানুষ আছে চট্টগ্রাম সবাইকে একটা জায়গায় মিট আপ করতে বলবি আমার সাথে। জায়গার ঠিকানা টেক্সট করে দিচ্ছে। আচ্ছা ভাই। তারপর আকাশ ফোন কেটে দেয়। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই হোটেলের একটা বয় এসে খাবার দিয়ে যায়, সাথে একটা ফাইলও দিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে ফাইলটা ঘাঁটতে আরম্ভ করে। ফাইলটা রানা পাঠিয়েছে লোক দিয়ে। আকাশ একটা একটা করে কাগজ আর ছবি ঘেঁটে ঘেঁটে দেখছে। কাগজের মধ্যে অফিসারদের সমস্ত তথ্য আছে। হুট করে হিনার আব্বুর কাগজটা সামনে চলে আসে। কাগজের উপরে হিনার আব্বুর ছবি। আকাশ এবার দেখেই চিনতে পারে যায় যে এটা হিনার আব্বু। সকালবেলা নুসরাতকে বলে, তুমি থাকো, আমি একটা কাজে যাচ্ছি, আর তোমার সাথে দুইটা মেয়ে সব সময় থাকবে, ভয় পাওয়ার কিছুই নেই। নুসরাতকে রেখে এসে বেরিয়ে যায়। আকাশ সিএনজি দিয়ে অক্সিজেনে চলে যায়, যেখানে রানার সমস্ত ছেলেপেলে অপেক্ষা করে আছে আকাশের সাথে মিট আপ করতে। আকাশ ওদের সাথে মিট আপ করে তারপর সব ভয়টাকে নিয়ে কাগজের ঠিকানা মতো চলে যায়। আকাশ সবাইকে বাইরে থাকতে বলে সে একাই থানার ভিতরে ঢুকে দেখে হিনার আব্বু চেয়ারের উপরে বসে আছে। হিনার আব্বু আকাশকে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। করে যায় পানি যেন সব শুকিয়ে গেছে ওসির। এখনই যেন দম আটকে মারা যাবে। আকাশ কোনো কথা ছাড়াই ঠাস করে ওসির গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দেয়। থানার সবাই তো থওয়া হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এই এলাকায় ওসিকে ভয় পায় না এমন কেউ নেই। আর থানার লোকেরা তো বাঘের মতো ভয় পায় ওসিকে, কারণ এলাকায় এসে অনেক গুন্ডা বদমাশকে সে মেরে সোজা করে ফেলেছে। আর সেই ওসিকে থাপ্পড় মারলো এই ছেলে। এই ওসি, হেনা কই, তাড়াতাড়ি বল, না হলে তোর লাশ বের হবে আজ এই থানা থেকে। ওসির সাথে সাথে ঝাপটি খেয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আমাকে মাফ করে দেন। এই ওসি, তুই মাফ চাচ্ছিস কেন? তোর মাফ চাওয়ার কিছুই নেই। আমার শুধু হেনাকে চাই, না হয় তোর আজ কি হাল করব তুই নিচেও ভেবে পাবি না। আকাশ ভাই প্লিজ আপনি শান্ত হন, আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। থানার সবাই এখনো হাঁ করে তাকিয়ে আছে দুজনের দিকে। ওসি করছেটা কি? সামান্য একটা ছেলের পায়ে ধরে বসে আছে। কে এই ছেলে? কারোর মাথায় যেন কোনো কিছুই ঢুকছে না। ওসি আকাশকে নিয়ে ওর বাসাতে যায়। হেনা কই? ভাই ওই রুমটাতে আছে। আকাশ কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়। তারপর সে দরজা লক করে দেয়। আকাশের তো মাথা ভর্তি রাগ। সে আজ সমস্ত প্রশ্নের উত্তর চাইবে। হিনা খাটের উপরে পা মিলিয়ে বসে আছে। সে আকাশকে দেখে তো থতমত খেয়ে যায়। এই তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারোর আসার কথা ছিল নাকি? আকাশ কিসব বলছো উল্টাপাল্টা? আর তুমি এখানে কেন এসেছো? প্লিজ চলে যাও এখান থেকে। তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। তোমার চেহারা আমি দেখতে চাই না। প্লিজ চলে যাও এখান থেকে। আকাশের তো মেজাজ গরম হয়ে আছে। সে গিয়ে হেনাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে তার গলা চেপে ধরে। এই তোর কোথায় কি আমি এখান থেকে চলে যাব নাকি? অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, তোর সাথে হিসাব চোকানো বাকি এখনো আমার। আজ সমস্ত শোধ তুলবো আমি তোর থেকে। 6টা মাস পুরো পাগল ছিলাম আমি তোর চিন্তায়, আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। তুই আমার সাথে এমন ধারা চলনা করলে কিভাবে? তার জবাব আজ তোকে দিতে হবে কুত্তার বাচ্চা। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করে। তোর শরীর থেকে আজ আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। হেনা তো ওই অবস্থায় ওই খাটের উপরে জড়সড় হয়ে পড়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি করণীয় এখন তার কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশ বেলটা খুলে হাতে নিয়ে হেনাকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করে।
হিনা ব্যথার তাড়নায় মুখ চেপে কান্না করছে আর আকাশের কাছে মিনতি করছে। প্লিজ আকাশ, আমায় ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু না, আকাশের ছাড়ার কোনো নামগন্ধ নেই। সে আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। সে হেনাকে বেল দিয়ে মেরেই চলেছে। বেলটির বাড়ির চোটে হেনার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে। ঠোঁট তো কেটে রক্ত লাল হয়ে গিয়েছে একদম। হিনার বাবা মা বাইরে থেকে মিনতি করছে। প্লিজ ভাই, আমার মেয়েটাকে ছেড়ে দিন, সে মরে যাবে। আকাশ একটা পর্যায়ে সে নিজে কান্না করে দেয় হিনের অবস্থা দেখে। বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে। আকাশ এটা দেখে চেঁচিয়ে কান্না করে দেয়। হাত থেকে বেলটা ফেলে দিয়ে হিনাকে চাপটে জড়িয়ে ধরে। কলিজা, তুই এটা কেন করলি? তুই কি জানিস না তুই ছাড়া যে আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত দায়ী হয়ে গিয়েছে? তোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত চিন্তা করতে পারি না আমি। তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল? কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলি? হিনাও কান্না করছে আকাশকে জড়িয়ে ধরে। কলিজা, এমনটা করেছে বলে আজ তুমি জীবিত আছো, না হয় তোমাকেও মেরে ফেলতো। তোমার ভালোর জন্যই আমি এমন একটা নাটক করে তোমার থেকে দূরে সরে গিয়েছি, কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। দরকার হয় দূর থেকে ভালোবাসবো, তাও তোমার তোমার ক্ষতি হতে দিতে কি করে বলো? হ্যাঁ না, তুমি কি বলছো? আমার তো কিছুই ঢুকছে না মাথায়। কিসের ক্ষতির কথা বলছো? আর আমাকে কে মেরে ফেলতো? হিনা চুপ করে আছে। প্লিজ হেনা বলো, এভাবে চুপ করে থেকো না। কি আমায় মারতে চায় যার জন্য তুমি আমার থেকে এত দূরে সে গিয়েছো? হিনা আকাশকে ছেড়ে দিয়ে শোনো তাহলে। তোমাকে শুরু থেকে সমস্তটা বলি। আরো আরো তোমায় মেরে ফেলতে চায়। আকাশের তো হুঁশই উড়ে যায় হিনার কথা শুনি। কি বলছো হ্যাঁ না? এটা কি করে সম্ভব? আর আরুই বা আমাকে কেন মারতে চাইবে? কারণ তুমি তুমি জাফর ইকবালের নাম শুনেছো, যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একটা সময়, যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশন দখল করেছে। হ্যাঁ চিনি, কিন্তু ওনার সাথে আরও সম্পর্ক কি? আর জাফর ইকবাল তো মারা গিয়েছেন। আরও কে জানো? আরও হচ্ছে জাফর ইকবাল সাহেবের মেয়ে। সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায়। আকাশের তো চোখ বড় বড় হয়ে যায় হিনার কথা শুনে। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করেছি? তুমি ক্ষতি করনি, কিন্তু তোমার বাবা করেছে। জাফর ইকবাল সাহেব বহু বছর দেশের মধ্যে টপ বিজনেসম্যানের তালিকায় ছিল, যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে। এটা জাফর ইকবাল সাহেব সহ্য করতে পারেনি। তেনার থেকেও শীর্ষে কেউ পৌঁছে গেছে এটা তিনি মানতে পারেননি, যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায়। পরে একটা সময় দেখা যায় তিনি অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক করে মারা যায়। ওনার বাসার সবাই জানতো ওনার পজিশন অন্য কেউ দখল করার ফলে তিনি ডিপ্রেশনে চলে যায়, আর তার থেকে হার্ট অ্যাটাক করে। তাই তেনার বড় মেয়ে আরও শপথ করে যাদের কারণে ওনার এই অবস্থা হয়েছে তাদের কাউকে শান্তি দেবে না সে। জাফর ইকবাল সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমার ফ্যামিলিকেই দায়ী করেছিল। তাই আরও কাজে নেমে পড়ে তোমাদের জীবন থেকে সুখ নামক বস্তুটাকে মুছে দিতে। আর বহু আগে থেকেই সুযোগ খুঁজছিল যে তোমাদের জীবন থেকে সুখ কিভাবে কেড়ে নেবে, কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না। এমন সময় মুরগি নিজে গিয়ে ধরা দেয়, আর সেই মুরগি হচ্ছে তুমি। আরও যেই কলেজে পড়ে তুমি সেই কলেজে গিয়েই ভর্তি হলে। তারপর কি আরও কাজে নেমে পড়লো তোমার পিছনে। সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে আর তোমার পরিবার থেকে সুখ কেড়ে নেবে। সে তোমাকে কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এটা সে কোনো মতেই মানতে পারছিল না। পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে আর বলে আমি যদি তোমার জীবন থেকে দূরে সরে না যাই সে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আর যখন জানলাম যে জাফর ইকবাল সাহেবের মেয়ে সে, তারপর তো আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। তখন আমি তাকে বলেছি যে আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু সে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছেই, তাহলে তার আর কি চাই? তবে আমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার ক্ষোভটা কমে যায়, তাই সেও আমার শর্তে রাজি হয়ে যায়।
সে আমায় কথা দিয়েছিল যে তোমার কোনো ক্ষতি সে করবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু কিন্তু আমি জানি তুমি আমি কখনো দূরে যেতে দিবে না, তাই মৃত্যুর নাটক করেই বাবা মার সাহায্য নিয়ে যাতে তুমি আমায় একদম ভুলে যাও। কারণ কলিজা, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মরে গেলেও চাই না। তবে আরও ভাবতে পারি না আমি এমন কিছু করে বসবো। আরও ধরে নিয়েছে আমি মরে গিয়েছি, তাই সে তোমার থেকে দূরে সরে যায়। কারণ প্রতিশোধ সে নিয়ে ফেলেছে তোমার জীবন থেকে, আমাকে একদম চিরতরে সরিয়ে দিয়ে। আকাশের তো কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আসছে হিনার কথা শুনে। হেনা, তুমি আমার ভালোর জন্য এত কিছু করলে, আর সেই আমি তোমাকে না জেনে বেল দিয়ে মারলাম। কলিজা, আমাকে মাফ করে দাও। এই আকাশ, কি বলছো এসব? প্লিজ এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। আকাশ সাথে সাথে হিনাকে চাপটে ধরে নিজের বাহু ধরে আবদ্ধ করে নেয় আর বলে, কলিজা, এই দুনিয়ায় আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার আর কারোর না। তোর সমস্ত কিছুর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নাই। দুজনেই কান্না করছে। তবে হ্যাঁ, এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না। তবে ভিতরে ভিতরে আকাশের খুব জন্ম নিয়েছে, সে আরুর 12টা বাজিয়ে ছাড়বে। আরও তুই খালি ওয়েট কর। তুই আমার জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ করে নিতে চেয়েছিস। এবার আমি তোর রুহুটাই শরীর থেকে বের করে ফেলবো। আকাশ হিনাকে ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেয়। চলো আমার সাথে। আজকের পর তোমাকে 1 মিনিটের জন্য চোখ থেকে আড়াল করব না। আকাশ হেনাকে কোলে করে নিয়ে রুম থেকে বের হয়। হেনাও আকাশকে জড়িয়ে ধরে ওর কোলের মধ্যে ছোট্ট বাচ্চার মতো জড়সড় হয়ে আছে। আকাশ রুম থেকে বের হতেই হেনার বাবা আকাশের পায়ে পড়ে যায়। ভাই, আপনি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাই, আপনার পায়ে পড়ি, আমার মেয়েটাকে কিছু করবেন না। ওর কিছু হলে আমরা মরে যাব। এই ওসি, একদম চুপ। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। হেনাকে আমি আর 1 সেকেন্ডের জন্য নিজের থেকে আড়াল করব না। ওকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাসার বউ করে রেখে দিব। অনেক সাধনার পর ওকে আমি ফিরে পেয়েছি। হিনার আব্বু আকাশের পা ছেড়ে দেয়, কারণ তিনি কিছু একটা লক্ষ্য করেছে। আকাশ কথা বলার সময় তার চোখের মধ্যে পানি টলমল করছিল। তিনি বুঝে গেছেন যে আকাশের মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না হিনাকে। সেই নিজের জীবন দিয়ে হলেও হিনাকে রক্ষা করবে। আকাশ হিনাকে কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। পরে সিএনজি একটা ঠিক করে সোজা হোটেলে চলে যায়। আর যাদের সাথে মিট আপ করেছিল তাদেরকে সে থানার সামনে থেকে বিদায় করে দেয়, কারণ হিনার বাসায় সবাইকে নিয়ে আসা সম্ভব না। হোটেলে পৌঁছেও হিনাকে সে কোলে করে নামায় না। হোটেলে সবাই তো মুচকে মুচকি হাসছে আকাশের অবস্থা দেখে, কিন্তু আকাশের এতে কিচ্ছু আসা যায় না। সে তার বউকে কোলে উঠিয়েছে। হিনাকে কোলে করে নিয়ে নিজের রুমে যায়। নুসরাত তো আকাশকে দেখে অবাক, কারণ তার কোলের মধ্যে মেয়েটাকে। স্যার, মেয়েটাকে? তোমাদের ভাবি। নুসরাত ভাইবা জায়গা খেয়ে যায় আকাশের কথা শুনে। স্যার, ভাবি মানে? ভাবি মানে ভাবি, আজকালের মধ্যে আমার বিয়ে করব। নুসরাতের তো মাথায় ঢুকছে না আকাশ হুট করে কাকে ধরে নিয়ে এসে ভাবি বলছে। নুসরাত, সব গুছিয়ে নাও, আজকে আমরা ফিরে যাচ্ছি। তারপর আকাশ 3টা টিকিট কনফার্ম করে। সেদিন এই আকাশ হিনাকে নিয়ে ওর শহরে ফিরে যায়। আকাশের বাসার সবাই তো অবাক হিনাকে দেখে, যদিও অবশ্য তারা আগে কখনো হিনাকে দেখেনি, কিন্তু আকাশ তাদেরকে ছবি দেখিয়েছিল। আকাশ, হেনা নাম মরে গিয়েছে, তাহলে সে ফিরে আসলো কি করে? আমু, তার পিছনে অনেক লম্বা ইতিহাস। এমন সময় আকাশের আব্বু আসে। আকাশ তারপর সমস্ত কিছু খুলে বলে। আকাশের আব্বুর তো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি? জাফর ইকবালের মেয়ে এমন কাজ করেছে? ওয়েট, দাঁড়া, আমি খবর লাগাচ্ছি, ওদের 12টা বাজিয়ে ছেড়ে দেব। না বাবা, প্লিজ, তুমি এমন কিছুই করো না। যা কর আমি করছি। সে আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতিশোধ আমি নিব। আর তোমরা বিয়ের ব্যবস্থা করো। ওকে, তোর যেমনটা ভালো লাগে সেটাই কর। আকাশ লোক লাগিয়ে দেয় জারিফ ইকবাল সাহেবের বাড়ির খোঁজ নিতে। একটু পর খবরই ফোন দিয়ে জারিফ ইকবাল সাহেবের বাড়ির সমস্ত ডিটেলস দেয়। আরও যেই বাসাটা দেখিয়েছিল আগে, সেটা যদি হতো তাহলে সেই মিনিটের মধ্যে আরুকে বের করে ফেলতো। কিন্তু আরও তো সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। হেনা, তুমি থাকো, আমি একটু আসছি। সে ল্যাম্বরগিনিটা নিয়ে টান দিয়ে সোজা জারিফ ইকবাল সাহেবের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা বয়স্ক মহিলা বাড়িতে।
এই যে আন্টি, আরু কোথায়? বাবা তুমি কে? আরুর বন্ধু হও তো? ও, তুমি এখানে কি ওকে দেখতে এসেছো? কিন্তু সে তো এখানে নেই। মানে তাহলে সে কোথায়? কেন বাবা, তুমি জানো না? সে যে আজ 1 মাস যাবৎ ব্লাড ক্যান্সার হয়ে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। আকাশের তো পায়ের নিচ থেকেই মাটি সরে যায়। আন্টি কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আজ 1 মাস ধরে আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। জানি না কার বদদোয়া লেগে এমন হয়েছে, কোন পাপের ফল সে ভোগ করছে। বাবা জানো, আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। ছোট্ট মেয়েটা থেকেও না থাকার মতো। সে নিজে সামলাতে কষ্ট হয়ে যায়, আমাকে সামলাবে কি করে? উনি বলতে বলতেই কান্না করে দেয়। আকাশের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আরুর উপর থেকে সমস্ত রাগ মিনিটেই মধ্যেই উধাও হয়ে যায়। আর সে বুঝতে পারে বয়স্ক মহিলাটাই আরুর আম্মু। আন্টি, আপনি প্লিজ কান্না করবেন না। আরও কিচ্ছু হবে না। যত ভালো চিকিৎসা লাগে আমি ওকে করাবো। ওর কিচ্ছুই হবে না। আপনার মেয়েকে আমি আপনার কোলে ফিরিয়ে দিব। আকাশ আরুর আম্মুর থেকে ঠিকানা নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আরও একটা বেডের উপরে শুয়ে আছে। ওর মুখে মাস্ক লাগানো। তার কেবিনের বাইরে লেখা ভিতরে প্রবেশ নিষেধ। তাও আকাশ ডাক্তার থেকে অনেক কষ্ট অনুমতি নিয়ে কেবিনের ভিতরে যায়। আরুকে দেখে আকাশের বুক ফেটে কান্না আসছে। আকাশ আরুকে ডাক দেয়। এই আরু, ওঠ। দেখ আমি এসে গেছি। দেখ তোর বন্ধু আকাশ এসে গেছে। কিন্তু আরুর কোনো সারা শব্দ নেই। এই আরু, তুই কি আমার সাথে কথা বলবি না? সেই যে আমাকে ছেড়ে চলে এসেছিস, তারপর তোর আর কোনো খোঁজই পাইনি রে আমি। আরু আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করছে। সে চোখ খুলে দেখে আকাশ তার সামনে বসে আছে। আরু চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আরু আকাশকে ইশারায় বলে মুখ থেকে মাস্কটা খুলে দিতে। আকাশ তাই করে, মুখ থেকে মাস্কটা খুলে দেয়। আকাশ, তুই এসেছিস। আমি জানতাম তুই আসবি, কারণ তোকে না দেখলে যে আমি মৃত্যুর স্বাদ কখনোই ভোগ করতে পারবো না। তোকে যে অনেক কষ্ট দিয়েছি আমি, বিধাতা যে তোর কাছে মাপ না চাইলে আমাকে মৃত্যুর স্বাদ ভোগ করাবে না। আকাশ, প্লিজ আমায় মাফ করে দিস রে। তোর জীবন থেকে সুন্দর সময়গুলো আমি কেড়ে নিয়েছি। তোর ভালোবাসার মানুষটা যে আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছে। পাপ করতে করতে পাপের বোঝা ভারী করে ফেলেছি আমি। বাবার মৃত্যুর জন্য তোদেরকে দায়ী করে তোর জীবন থেকে শান্তি নামক বস্তুটা কেড়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস কর, এখন উপলব্ধি করতে পারছি যে কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে না। উপরওয়ালার যখন হুকুম থাকে তখনই তার মৃত্যু হয়। আমি জানি না তোর কাছে কিভাবে মাপ চাইলে তুই আমাকে ক্ষমা করবি, কিন্তু বিশ্বাস কর, তুই যদি আমায় মাপ না করিস তাহলে উপরে গিয়েও শান্তি পাবো না। এই পাগলি মেয়ে, এসব কি বলছিস উল্টা পাল্টা? তোর উপরে আমার কোনো রাগ নেই রে। আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি। আর হেনা মরেনি, সে ফিরে এসেছে। সে তোর কথায় আমার থেকে দূরে সরে গিয়েছে, এমন একটা নাটক করে। আর এখন সমস্ত কথা বাদ, তোকে আগে সুস্থ হতে হবে। আকাশ, আমার হাতে ছাড় সময় নাই রে। সুস্থ হয়েও কি করব? এই মেয়ে, একদম চুপ। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হতে পারে না। আমি তোকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আকাশ প্লিজ এমনটা করিস না, কোনো লাভ হবে না এতে, উল্টো আরও তোর খরচ হবে। আরু, একদম চুপ থাকতে বলেছি তোকে। আর একটা কথা বলবি না তুই। আকাশ সাথে সাথে ওর বাবাকে ফোন করে। বাবা, আজকে ইন্ডিয়ার 3টা টিকিট কাটো তো বিমানের। কেন, তুই ইন্ডিয়ার টিকিট দিয়ে কি করবি? বাবা, হাতে এত সময় নেই, বেশি কিছু বলতে পারবো না। সময় হলে সব বলবো। হেনাকে রেডি থাকতে বলো, আমি এসে ওকে নিয়ে রওনা দিব। আচ্ছা, আমি টিকিট কেটে রাখছি, আর হেনাকেও বলছি। আকাশের আব্বু তৎক্ষণাৎ 3টা টিকিট কেটে রাখে ইন্ডিয়ার। আকাশ আরুকে হসপিটাল থেকে রিলিজ করে ছাড়িয়ে নিয়ে ওর সাথে করে বাসায় নিয়ে যায়। পরে বাসা থেকে হেনাকে সাথে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে রওনা দেয়। আরুকে মাদ্রাজ নিয়ে গিয়ে চিকিৎসা করাবে আকাশ। সেখানে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বলে যে অনেক দেরি হয়ে গেছে, তবে শেষ একটা চিকিৎসার করা যেতে পারে। যদি 4 সপ্তাহ ডায়ালাইসিস করানো যায় তাহলে রোগী সুস্থ হয়ে যাবে। আর যদি এর আগে কিছু হয়ে যায় সেটা উপরওয়ালা জানেন। আকাশ না তাহলে সেটাই করান। আরুকে ডায়ালাইসিস করানো হয়। এভাবে পরপর 4বার ডায়ালাইসিস করানো হয়, কিন্তু আরুকে কিছুই হয়নি। আল্লাহর রহমতে বরং সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আকাশ আরুকে নিয়ে দেশে ফিরে। আরু এখন মোটামুটি সুস্থ। আরু হেনা থেকে মাফ চেয়ে নেয়। প্লিজ হ্যানা, আমায় মাফ করে দিস। আমি যাদের ক্ষতি করেছি তারাই আমার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ আরু,
পাগলামি কেন করছিস? তুই জানিস না বন্ধুদের মধ্যে সরি টরি এসব কিছু চলে না। শোন, আমি সব ভুলে গিয়েছি। এখন থেকে তুই আমার বান্ধবী না, খালি তুই আমার বোনও। সো মাফটা ভুলেও চাইবি না, গরম হয়ে যাব। আচ্ছা। দেশে আসার কিছুদিন পর আকাশের আব্বু আম্মু আকাশের আর হিনার বিয়ের ডেট ফিক্স করে। তারপর ওদের বিয়ে হয়ে দেয়। আকাশের আর হিনার বিয়ের সমস্ত কিছু আরোই প্ল্যানিং করে, কিভাবে কি করবে। তিনজন একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। আজ আকাশ আর হিনার বিয়ে হয়েছে, 1 বছর হতে চললো। হিনা মা